আজকের মিডিয়া কি জনগণের না ক্ষমতাবানের? সাংবাদিক জনগণের কথা বলি। আজকের দিনে যারা রাজনীতি করছে তাদের কাছে রাজনৈতিক আদর্শটা বড় না ক্ষমতাটা বড়? টাফ কোশ্চেন করলে। এই কলমটা কি আজকের দিনে স্বাধীন? কলমটা স্বাধীন হওয়া প্রয়োজন। আলিপুরদুয়ারে এই জায়গায় একটা সমস্যা, আমাকে সমাজের মানুষের হয়ে লিখতে হবে। সরকারের বিপরীতে খবর করাটা আজকের দিনে কতটা বড় ঝুঁকিপূর্ণ? এটা দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ। এই সঠিক খবর আর ভুয়ো খবর কোনোদিন এমন হয়নি যে কোনো ভিডিও করার পর সেই ভিডিওটাকে আপলোড হওয়ার পর ভিডিওটা ডিলিট করা হোক? প্রচুর হয়েছে। ডেমোক্রেসির ফোর্থ পিলার নিউজ বা প্রেস, এটাকে তুমি তোমার ভাষায় ডেসক্রাইব করো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, আমাদের অনেক ভূমিকা, অনেক দায়িত্ব রয়েছে। আজকের দিনে আমরা সবাই খুব প্রায়োরিটি দিয়ে যাদেরকে মানি সেটা হচ্ছে জেনজি। এই একটা যে বয়সের ছেলে এবং মেয়েরা, তারা কোথাও না কোথাও বিশ্বাস করে আজকের দিনে খবর বিক্রি হয় বা টাকা নিয়ে খবর করা হয়। এটাকে তুমি কিভাবে দেখছো? না, এটা হয়তো তাদের অভিযোগ হতে পারে, আমার মনে হয় না এটার কোনো সত্যতা আছে। সেই সময় আমার হয়তো বাইকটা ছিল, বা হয়তো বাইকটা হয়তো বন্ধ হয়নি, বা হয়তো কোনো জামে আটকে যায়নি, হয়তো প্রাণটা বেঁচে গেছে। নেতাদের ক্ষেত্রে কি, হয়তো তোমার খবর পছন্দ হলো, তোমাকে এসে পিঠ চাপড়াবে, বাহ খুব ভালো কাজ করছিস। যখন পছন্দ হবে না, 3 দিন 4 দিন থেকে তোমাকে চিন্তা শুরু করবে বা তোমাকে হুমকি দেবে। From a dream to a trusted name, STC Films and Photography. নমস্কার, আমি সৃজন তালুকদার। আজকের আমাদের পডকাস্টে যিনি গেস্ট, তিনি জেনারেলি অন্যকে কোশ্চেন করে থাকে, আজকে আমাদের কোশ্চেনের সম্মুখীন করছে শ্রী মিল্টন সরকার। নমস্কার। নমস্কার, স্বাগত। তোমার এই নিউজ বা রিপোর্টিং লাইনে কতদিন হলো আর কেমন করে আসা হলো? সাংবাদিকতায় আমার প্রায় 10 বছর হয়ে গেল। 15-র পর থেকেই 16-র শুরুর দিকে সাংবাদিকতায় পা রাখা। 2026 সাল, প্রায় 10 বছরই বলতে গেলে। তো সাংবাদিকতার জার্নি তো তোমার 10 বছরের, কিন্তু তোমাকে সবাই চেনে উত্তরের সংবাদ হিসেবে, বা তোমার ব্র্যান্ডের নামে উত্তরের সংবাদ, বা তোমার নিউজ চ্যানেলের নামে। তো সেই উত্তরের সংবাদের সূচনাটা কেমন করে হয়? উত্তরের সংবাদের সূচনা, এটা এটা গল্পের মতোই। যেটা শুরুতে বললাম যে 16 সালের দিকে আমার সাংবাদিকতা শুরু। তারপর একদম ছোটবেলা থেকেই লেখালেখি ভালো লাগতো, তাই ভেবেছিলাম অন্য পেশায় যাব, কিন্তু যেটা বলে না, যেটা নসিবে থাকে হয়তো সেটাই হয়ে যায়। তো 16 সালের দিকে হঠাৎ করে বিভিন্ন পত্রপত্রিকা লেখা শুরু, এবং তারপর তো ডিজিটাল যুগের যখন শুরুয়াত হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আসে, তখন একটি কুচবিহারের খুব জনপ্রিয় পোর্টালের হাত ধরে সাংবাদিকতা আসা। তারপরে আরেকটি পোর্টালে কাজ করেছি, এবং 21-এর 20-র পর যখন কোভিডের সময়টা, ওই সময় হঠাৎ করেই মনে হলো যে নতুন একটা নতুন করে নিজের কাজ শুরু করি। তো কাজ শুরু করলাম প্রথমে একেবারে দিনহাটা থেকে, যেটা আমার জন্মস্থান, সাহেবগঞ্জ দিনহাটা, সেখান থেকে। তারপর ধীরে ধীরে কোচবিহার, পরিচিত জায়গা আলিপুরদুয়ারেও বেশ কয়েকজন পরিচিত ছিল, কোচবিহারেও বেশ কয়েকজন পরিচিত ছিল, এরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। এভাবে ধীরে ধীরে বড় হয়ে ওঠা, এবং যেটা বললে উত্তরের সংবাদ, এখন মোটামুটি মানুষের মুখে মুখে এবং সকলেই বলে উত্তরের সংবাদ। নর্থ বেঙ্গলের ওয়ান অফ বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ নোন চ্যানেল তোমার। বিগেস্ট বলতে পারবো না, প্রচুর চ্যানেল রয়েছে, এবং খুব ভালো ভালো চ্যানেল রয়েছে যারা মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছে দেয়। আমরাও চেষ্টা করি সেই খবরটা পৌঁছে দেওয়ার জন্য। এবার যত প্রাচুর্য আছে তত রেসপন্সিবিলিটিস আছে, আর তোমরা যেখানে আছো, যেই তার উপর বেস করে প্রচুর লোক বিশ্বাস করে রিপোর্টিংটাকে বা রিপোর্টারদেরকে। সেই জায়গায় দাঁড়ায় তোমার কি মনে হয় যে সামাজিক দায়বদ্ধতা একটা রিপোর্টারের কতটা? প্রচুর প্রচুর, এটা বলেই বোঝানো যাবে না। সামাজিক দায়বদ্ধতা প্রচুর, অনেক দায়িত্ব কর্তব্য। একজন সাংবাদিক হতে গেলে তোমাকে প্রথম যেটা হতে হবে বলে আমি মনে করি, যে একেবারে সঠিকভাবে চলাফেরা করতে হবে তোমাকে, কারণ তুমি সমাজের আয়না হিসেবে কাজ করবে। যেমন ধরো, আমি আমার পেজের উদাহরণ দিয়ে বলি, কোনো একটা খবর যখন আমরা পোস্ট করব বা কোনো খবর আমি দেব, সেই খবরটা আমার খবরের রিচ হিসেবে যে কয়জন মানুষের কাছে পৌঁছাবে, প্রত্যেকে দীর্ঘদিন থেকে বিশ্বাস করে আসছে। এবার কোনো আমি খবর একটা ভুল পোস্ট করে দিলাম, বা আমি না জেনে পোস্ট করে দিলাম, কারো থেকে আমি শুনে পোস্ট করে দিলাম, তথ্য আমি যাচাই করলাম না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সমাজের মধ্যে এটা একটা খারাপ প্রভাব ফেলবে। এবার এটাই বললাম যে সমাজের প্রতি দায়বদ্ধ হওয়া আমাদের খুব দরকার। খবরটা জেনে যাচাই করে তথ্য নিয়ে করা দরকার।
অবশ্যই এগুলো সোশ্যাল মিডিয়ার দিনে এখন খুব বেশি একটা হয়ে থাকে। অনেক সময় আমরা হয়তো তাড়াতাড়ি পোস্ট করতে গিয়ে, ব্রেকিং খবর করতে গিয়ে হয়তো অনেক সময় একে অপরকে টক্কর দিতে গিয়ে আমরা হয়তো তো স্পেলিং মিস্টেক হতে পারে, এটা না হওয়াটাও অস্বাভাবিক কিছু নেই, সেটা হতেই পারে। তবে মানে সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা সাংবাদিকের একটা বড় দায়িত্ব। এই সঠিক খবর আর ভুয়ো খবর, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? সঠিক খবর বলতে, ধরো কোনো একটা ঘটনা হয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে একদম পলিটিক্যালি বলছি। হুম। মনে করো কারো ওপর কেউ হামলা করেছে বা কেউ কাউকে মারধর করেছে। এবার আমাদের যেটা কাজ, স্পটে পৌঁছানো, একদম অন গ্রাউন্ডে যারা কাজ করে স্পটে পৌঁছানো। যে অভিযোগ করছে যে তাকে মারধর করা হয়েছে, সে একটা থানায় অভিযোগ করবে, তার মেডিকেল হবে, সেই পরিপ্রেক্ষিতে সে একটা যে অভিযোগ করবে তার পরিপ্রেক্ষিতে তার একটা বক্তব্য হবে। আমি তার বক্তব্য নিয়ে খবর করে দিলাম, এটা কিন্তু খবরটা পরিপূর্ণ হলো না। যার বিরুদ্ধে অভিযোগ করলো তাকেও আমার তার দিকেও ক্যামেরাটা ধরতে হবে। স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে সে নাই বলবে, তবে এটা কিন্তু পরিপূর্ণ খবর। অনেক ক্ষেত্রে কি হয়, অভিযোগ ছাড়াই আমরা কিন্তু খবর করে দিই। অনেকের ক্ষেত্রে আমি বলছি, কাউকে আমি দোষ দিচ্ছি না, তবে অনেকের ক্ষেত্রে হয়তো আমরা করে ফেলি অনেক সময়। এগুলো করা উচিত নয়, এটা একদম সঠিক খবর। আর যেটা ভুয়ো খবর বললাম, এটার মধ্যেই মানে হয়তো আমি না জেনে করে দিলাম, বা হয়তো কেউ কিছু বললো, আমি কেউ কোনো একটা কারোর বিরুদ্ধে অভিযোগ করলো, এবার অভিযোগটা কতটা সত্য আমাকে যাচাই করতে হবে, যাচাই না করে আমি করে দিলাম, সেটা সত্য খবর, সেটা ভুয়ো খবর। আজকের দিনে আমরা সবাই খুব প্রায়োরিটি দিয়ে যাদেরকে মানে মানি, সেটা হচ্ছে জেনজি। এই একটা যে মানে বয়সের ছেলে এবং মেয়েরা, তারা কোথাও না কোথাও বিশ্বাস করে আজকের দিনে খবর বিক্রি হয় বা টাকা নিয়ে খবর করা হয়। এটাকে মানে তুমি কিভাবে দেখছো? না, এটা হয়তো তাদের অভিযোগ হতে পারে, তো আমার মনে হয় না এটার কোনো মানে সত্যতা আছে বা। এটা কি পেড নিউজ বলে কোনো কিছু হয় না? পেইড নিউজ সেটা বিজ্ঞাপনের আওতায় পড়তে পারে। ধরো তোমাকে কাউকে প্রচার করতে হবে, কোনো একটা সংস্থাকে কিংবা কোনো একটা রেস্টুরেন্টকে বা ব্যক্তি বিশেষকে, সেটা আমি প্রচারের আওতায় আনবো, সেটা বিজ্ঞাপন হবে কিন্তু প্রচার নয়। কেউ আমাকে বললো যে তাকে একটু বেশি করে হাইলাইট করতে হবে, আমি একদম স্পষ্ট করে বলছি হাইলাইট করতে হবে, সেটা তুমি বিজ্ঞাপনের আওতায় আসতে পারে। কিন্তু হয়তো হয়তো বললো আমাকে দেখাতে হবে, অন্য কাউকে দেখানো যাবে না, বা এই খবরটা করা যাবে না, এটা কিন্তু বিজ্ঞাপনের আওতায় পড়বে না। অনেক সাংবাদিক কিন্তু অনেক দলের সাথে, পক্ষপাতিত্বের হয়ে যেটা বলছো তুমি, হ্যাঁ, পক্ষপাতিত্ব হয়ে কাজ করেছে, সেটা আমরা সবাই জানি বা আমরা সবাই দেখেছি, হয়তো অভিযোগই বলতে পারো। সেটাকে তুমি কি হিসেবে দেখো? সাংবাদিক হতে গেলে এটা অভিযোগ স্বাভাবিক আসবে। এবার তুমি একটা দলের যখন বিরুদ্ধচারণ করবে, তখন ওই দল তোমাকে বলবে তুমি অন্য দলের পক্ষে হয়ে কাজ করছো। সাপোজ আমি বললাম যে আমি বিজেপির একটা হয়তো খারাপ জিনিস দেখিয়ে দিলাম, বিজেপির লোকজন আমাকে বলবে যে ও তৃণমূলের থেকে হয়তো পেইড হয়ে এই কাজটা করছে, বা তৃণমূলের আমি একটা হয়তো দুর্নীতির খবর দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে সেই নেতার বা সেই দলের সেক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হবে। সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবে বলবে যে বিজেপির করছে। এবার আমাদের সাংবাদিক হিসেবে যেটা কর্তব্য বা যেটা কাজ করা অবশ্যই দরকার, যে সব দলের খবর দেখাতে হবে, সবকিছুই দেখাতে হবে, কিন্তু বিচার করবে সাধারণ মানুষ, বিচার করবে দর্শকরা। অনেক সময় অনেক ইনফরমেশন যেটা প্রশাসনের কাছে থাকে না, সেটা কিন্তু সাংবাদিকদের কাছে থাকে। সেই ভিতরের খবরটাকে স্ট্রিং অপারেশনের মাধ্যমে অনেক সময় অনেক সাংবাদিক তুলেছে বিগত দিনে, অনেক কিছুতে অনেক সময় আমরা স্ট্রিং অপারেশন শুনতে পাই। এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ অবশ্যই তো, এটাকে নিয়ে তুমি কি বলো? সাংবাদিক হতে গেলে তো সোর্স থাকতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের কাজ করার ক্ষেত্রেও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সহ বলে থাকে যে আমরা কোথেকে সোর্স পেলাম। সাংবাদিকের এটাই কাজ, যে কোথাও একটা ঘটনা ঘটছে বা কোথাও একটা অপারেশন হবে, সাংবাদিক জেনে যাবে। সাংবাদিকের সোর্স হলো মানুষ, ম্যান পাওয়ার। সেই সাংবাদিকই হয়তো আগামী দিনে এগোতে পারবে যার যত সোর্স বেশি, যার যত ম্যান পাওয়ার বেশি। সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশতে হবে, একেবারে পান দোকান থেকে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একেবারে দোকান মালিক থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী, সকলের সঙ্গে মিশতে হবে, যাতে সেই মানুষটাকে বিশ্বাস করে। এবং তুমি যদি সত্যি খবর মানুষের কাছে পৌঁছে দাও, তোমার সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে তোমাকে অবশ্যই খবর দেবে। সেক্ষেত্রে আমরা এই খবরগুলো পেয়ে যাই। এবং স্টিং অপারেশনের কথা যেটা বললে, সেক্ষেত্রে সেটা খুব ঝুঁকিপূর্ণ। খুব কম সাংবাদিকই হয় যেটা এই ধরনের কাজগুলো হয়তো করার সাহস পায়, যে হয়তো হাসপাতালে কোনো একটা দুর্নীতির খবর বা কোনো যে কোনো একটা মনে করো বড় ধরনের কোনো একটা Racket. স্ক্যাম হচ্ছে বা কোনো ড্যাকেট হচ্ছে, সেগুলো গিয়ে সেখান থেকে খবরটা কালেক্ট করে আসা খুব ঝুঁকিপূর্ণ, এটা আমরা দেখেছি। এই সংখ্যাটা খুবই কম কম হয় সাংবাদিকদের ক্ষেত্রে, তবে অনেকেই করে থাকে। Passion টা দরকার। প্যাশনটা দরকার।
সাংবাদিক হতে গেলে তোমাকে প্যাশন। তো রাত্রিবেলা হয়তো এমন একটা ঘটনা ঘটলো, আমি হয়তো লেবের তলে শুয়ে আছি, আমি অন্য কোনো পেশাকে ছোট না করেই বলছি, দেখবে তুমি হয়তো পুলিশটা দৌড়ে যাবে, ডাক্তার দৌড়ে যাবে, দমকলের কর্মীটা দৌড়ে যাবে, আর সাংবাদিকরাই দৌড়ে যাবে। হুম। এদের এই প্যাশনটা এবং কাজের প্রতি দায়বদ্ধতাটা যেতেই হবে। আমাদের ক্ষেত্রে এটা এখন হয়ে গেছে, হয়তো আমি শুয়ে আছি, বৃষ্টি পড়ছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো শীতের দিন প্রচন্ড ঠান্ডা, কনকনে 9 ডিগ্রি 10 ডিগ্রি, আমাকে যেতেই হবে, কারণ আমার কাজের প্রতি একটা দায়বদ্ধ, মানুষকে দেখাতে হবে। কোনোদিন এমন হয়নি যে কোনো ভিডিও করার পর সেই ভিডিওটাকে আপলোড হওয়ার পর ডিলিটের একটা হুমকি, ভিডিওটা ডিলিট করা হোক? প্রচুর হয়েছে, একটা অভিজ্ঞতা জানতে চাই বলতে পারে। প্রচুর হয়েছে। এটা বিভিন্ন দলের থেকে- নাম না নিয়ে, হ্যাঁ, নাম নিলে অসুবিধা নেই। তবে প্রচুর এসছে, দিনহাটা থেকে, কোচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, এমনকি জলপাইগুড়ি বা এরকম জায়গা থেকে বা বিভিন্ন এরকম ব্লক থেকে এসছে, যে তাদের হয়তো খবরটা পছন্দ হয়নি, বা হয়তো সেই খবরটা করার পরে সেই নেতাকে অস্বস্তিতে পড়তে হয়েছে। আমি এইটুকু বলতে পারি যে উত্তরের সংবাদে আমরা এখনো পর্যন্ত এমন কোনো খবর করিনি যে খবরটা হয়তো আমরা তথ্য না করে খবরটা করেছি বা ভুল খবর করে দিয়েছি। এটা আমি এখন দায়িত্ব নিয়ে বলছি আজকের ডেটে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক নেতাকে বা অনেক মানুষকে এমনও হয়েছে যে খুব কাছের মানুষ সে আমার, হয়তো তার আমি খবরটা করে দিই, তাকে অস্বস্তিতে পড়তে হয়েছে, বলেছে অনেক সময়, বারবার বলেছে। আহ কিছু ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও এটা হয়েছে, কিছু পলিটিক্যাল তো বললামই, কিছু ব্যবসায়ী মহলেও অনেক হয়েছে যে হয়তো আমি খবরটা করে দিয়েছি, তার ফেসটা চলে এসেছে, তো অনেক বলেছে। আর পলিটিক্যাল ক্ষেত্রে তো হুমকি তো খেতে হয়েছে, সেগুলো তো স্বাভাবিক ব্যাপার, আমাদের এটা কাজের একটা অংশই মনে করি এটা আমার। রিপোর্টিং করতে গিয়ে লাইভ স্ট্রিট কতটা? প্রচুর বার, এটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা যে কোনো একটা মানে ডেডলিয়েস্ট বলে শেষ করতে পারবো না। প্রচুর মঞ্চ থেকে নেতার যেমন হুমকি খেয়েছি, হোয়াটসঅ্যাপ কলে হুমকি খেয়েছি, সামনাসামনি মোবাইল ভেঙে দেওয়ার হুমকি খেয়েছি, মঞ্চ থেকে নেতা লাইভ থ্রেট করেছে, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে, এবং অনেক অনেক মানে এর অভিজ্ঞতা বলে শেষ করতে পারবো না। এমনও হয়েছে যে সেই নেতা যে ধুমকি দিয়েছে তার অনুষ্ঠান থেকে ফেরার পথে আমি এক বন্ধুর সঙ্গে ফিরছিলাম, পথে 2-3টা বাইক হবে, হাতে পিস্তল নিয়ে তাড়া করেছিল, প্রায় 1.5-2 কিলোমিটার তাড়া করেছিল। এক ভয়ানক কাহিনী, প্রায় সন্ধে নামতে লাগলো, অনুষ্ঠানটা শেষ করে ফিরছি আমি, দিনাটা এলাকাতেই সেই ঘটনা। মানে সেই সময় আমার হয়তো বাইকটা ছিল, বা হয়তো বাইকটা হয়তো বন্ধ হয়নি, বা হয়তো কোনো জামে আটকে যায়নি, জন্য হয়তো প্রাণটা বেঁচে গেছে। তারপর গিয়ে এক নেতারি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তার জন্য আমার হয়তো সেই প্রাণটা বেঁচে গেছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মানে আমি নাম না নিয়ে তোমাকে এই এক্সপিরিয়েন্সটা আরেকটু ডিটেলে শেয়ার করার জন্য বলবো। মানে এটা একটা ভয়ানক অভিজ্ঞতা। মানে এই যে তুমি বললে যে লাইভ থ্রেটিং, এটা যে কোনো একটা সাংবাদিকের ক্ষেত্রে স্বাভাবিক হবে কম বেশি, কারণ নেতাদের খবর পছন্দ হবে না, কোনো সময় হবে পছন্দ। নেতাদের ক্ষেত্রে কি, হয়তো তোমার খবর পছন্দ হলো, তোমাকে এসে পিঠ চাপড়াবে, বাহ খুব ভালো কাজ করছিস। যখন পছন্দ হবে না, তোমাকে হয়তো প্রথম দিন বলবে এটা তুই ঠিক করলি না, বা এটা করা উচিত না, তারপরের দিন হয়তো বোঝাবে, 3 দিন 4 দিন থেকে তোমাকে ছিদ্র শুরু করবে বা তোমাকে হুমকি দেবে। তখন দেখবে তুমি তাতেও তুমি হয়তো সোজা হচ্ছে না, তখন তোমার প্রতি একটা অন্যরকম বা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তো এরকম হয়েছে। তাও যেটা আমি বললাম যে একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম, তো কোথায় যেন আমার মনে হলো কেউ আমাকে পেছন থেকে তাড়া করছে, কারণ পেছন থেকে যখন তাড়া করে তখন বাইক রেসিং করে 3-4 জন, এবং যারা তাড়া করছে প্রত্যেককে আমি কম বেশি চিনি। তারা কি করলো যে আমি লুকিং গ্লাসে ভাইটাকে, যে আমাদের গাড়ি চালাচ্ছে, তাকে বললাম যে তুই গাড়ি জোরে ভাগা। হ্যাঁ, ও গাড়ি মোটামুটি একটা স্পিডে যাচ্ছিল, আমি বললাম জোরে গাড়ি ভাগা। ও প্রচন্ড গাড়ি স্পিডে টানছিল, ওরাও পেছন থেকে তাড়া করছিল। এবার হচ্ছে কি, রাস্তায় গাড়ি আপ ডাউন করছে, সেজন্য হয়তো আমাদেরকে ক্রস করতে পারছিল না, কিন্তু বুঝতে পারছিলাম তারা পিস্তল নিয়েছিল, আমি কারণ দেখেছিলাম পিস্তলটা, একজনের হাতে পিস্তল দেখেছিলাম। তো প্রায় 2-2.5 কিলোমিটার আমাদের তাড়া করেছিল। ওই ভাগ্যের জোরে বেঁচে গেছে। ভাগ্যে জোরে বেঁচে গেছে। বাঁচতে তো হবেই, না বাঁচলে হবে এমন করে। এই মানে এই যে টানাপোড়েনের একটা ব্যাপার, একদিকে লাইফ থ্রেট, একদিকে হচ্ছে যে যদি একটু কোথাও চুপ হয়ে যায়, একটা ভুল খবর হয়ে যাওয়া, মানে চারিদিক দিয়ে একটা প্রেশার থাকে একটা রিপোর্টারের উপরে। তো সেই প্রেশারটাকে হ্যান্ডেল করো কেমন করে? এটা তো কিভাবে হ্যান্ডেল করি, এটা যে যার মতো হ্যান্ডেল করে। মানে আমি সবার জন্য জেনারেলাইজ কোশ্চেন করছি, মানে একটা রিপোর্টারের কাছে অনেক রকম মানে কেউ হয়তো সে জায়গায় গিয়ে নত স্বীকার করে দেয়, আমি এটা বললাম। কেউ হয়তো সে জায়গায় হয়তো যেতেই পারে না, যে আমাকে হয়তো ছেড়ে দিচ্ছে বা আমাকে হয়তো এরকম করছে, আমি যাবো না। অনেক ক্ষেত্রে অনেকে ইয়ে হয়ে যায়, অনেকে হয়তো এটার বিরুদ্ধে। আমরা অনেক দেখেছি, অনেককে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। রাজ্যের ক্ষেত্রে, বিভিন্ন জেলার ক্ষেত্রে অনেক সাংবাদিক আছে যারা হয়তো এইরকম ধরনের
নিজেদের অভিজ্ঞতাকে হয়তো বাড়িয়েছে, সঞ্চার করেছে। তারা হয়তো এই ধরনের লাইভ ট্রেকিং বিভিন্ন খবরের হয়তো স্রোতের বিপরীতে যারা হেঁটেছে, তারা হয়তো এই জন্যই আগামী দিনে হয়তো সেই সব জায়গাগুলো পেয়েছে। চেষ্টা করি যাদেরকে ফলো করার, যে সত্যি খবরটা মানুষের কাছে তুলে ধরবো। কোথাও দুর্নীতি হয়েছে মনে করো, কোথাও সাধারণ মানুষ পরিষেবা পায়নি, সেটা তো তুলে ধরা আমার কর্তব্য। আমি তোমাকে একটা দায়িত্ব নিয়ে বলছি, একটা ঘটনা হয়েছিল। আমি একেবারে নাম ধরেই স্পষ্ট বলে দিচ্ছি। দিনহাটার বামনহাটে একটা ঘটনা। সম্ভবত ভুল না করলে 23 সাল মনে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম একটা জনসভা ছিল নবদুয়ার। তো সেখানে যেখানে সভাটা হবে, মানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, তার আশেপাশের রাস্তাগুলো খুব খারাপ, একেবারে বেহাল দশা। এবং ওখানে দীর্ঘদিনের একটা পুজো হয়, কালী পূজা, যেটা একেবারে ঐতিহ্যবাহী কালী পূজা। সেখানে রাস্তার যে বেহাল দশা, দীর্ঘদিন থেকে রাস্তা ঠিক হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন আসবেন তার ঠিক আগের দিন থেকে তোড়জোড় করে রাস্তাটা তৈরি করা শুরু হয়ে গেল। এই খবরটা কম বেশি অনেকেই হয়তো করেছে, কিন্তু খবরটা আমি 2 দিন আগে করলাম। এবং ওখানকার যে নেতা, স্থানীয় নেতা, তাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা রাস্তাটা তো বেহাল দশা, স্থানীয়রা বলছে এটা তো আগে হওয়া প্রয়োজন ছিল। নেতা আশ্চর্য হলো, তার বারে বারে নেতারা আসলে হয়তো আরো রাস্তা ভালো হবে। নেতা আমার উপর চড়ে গেলেন। এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু রাস্তাটাতে হয়েছে, সাধারণ মানুষের এটা হয়তো আগে করতে পারতো বা হওয়া উচিত ছিল। তো এই ধরনের অভিজ্ঞতা অনেক হয়েছে, যে খবরটা হয়তো আমি না করলে অন্য কেউ করতো, বা হয়তো আমার জায়গায় অনেকেই করেছে, শুধু আমি এরকম হয়েছি সেটা না। এটা আমি দিনাটার ক্ষেত্রে শুধু একটা উদাহরণ দিলাম। কুচবিহারে হয়েছে, হয়তো তুফানগঞ্জে হয়েছে, মাথাভাঙা তো আমাকে ফেস করতে হয়েছে, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিছু নেতারা আমার কটূক্তি শুনতে হয়েছে কেন খবরটা করলাম। অনেকে হয়তো বললো যে এই তুই হয়তো এই নেতার সঙ্গে, নেতার অনেকের সঙ্গে আমাদের কিন্তু দেখো, মনে করো যে নেতার সঙ্গে পলিটিক্যালি সম্পর্ক এমন নয়, অনেক নেতার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে। অনেকে হয়তো ভাবে যে এই নেতার তুমি খবরটা করলি, তুই তোর কাছের লোক। কেউ কারো কাছের লোক হয় না, ব্যক্তিগত সম্পর্ক হয়। অনেক ক্ষেত্রে তাও আমাদের শুনতে হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক কি প্রভাব ফেলে খবরের? অনেকে এটাকে গুলিয়ে ফেলে। তার মানে ফেলে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়। হ্যাঁ। তার মানে মিডিয়া সাপোর্ট করে। অনেকে সাপোর্ট করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে খুব ভাইটাল একটা কোশ্চেন, যে ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে একটা মানে এজ দিয়ে দেওয়া। কেউ হয়তো করে থাকতে পারে, করে থাকে। টানা পূরণ। তারা বলুন হতে পারে। আচ্ছা, আমাদের মানে পাশেরই জেলা কুচবিহার, তার থেকে পলিটিক্যালি অনেক বেটার প্লেস হচ্ছে আলিপুরদুয়ার। এটা নিয়ে যদি তুমি কিছু বলো, কারণ তুমি আলিপুরও কাজ করো, তুমি কুচবিহারও কাজ করো। দেখো, আলিপুরদুয়ারটা ছোট জেলা। এটা আগে জলপাইগুড়ি সংযুক্ত ছিল, পরবর্তীতে জেলা হয়েছে। আলিপুরদুয়ারের পরিস্থিতি, আলিপুরদুয়ারের এখানকার পরিবেশ, এখানকার নেতাদের বড় হওয়া, নেতাদের চালচলন একেবারে অন্যরকম। কুচবিহারের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে কুচবিহার শিরোনামে থাকে। কুচবিহারের হয়তো তুফানগঞ্জ, হয়তো শীতলকুচি, দিনহাটা, কোনো সময় মাথাভাঙা, কোনো সময় কুচবিহার শহর ওদের শিরোনামে থাকে। কিন্তু সেক্ষেত্রে তুমি বলো যে কালচিনির ক্ষেত্রে কুমারগ্রাম, বারোবিশা, ফালাকাটা বা আলিপুরদুয়ার, সেক্ষেত্রে খবরের শিরোনামে আসে না। এখানকার কি থাকে হয়তো বন জীব জন্তু বৈচিত্র্য, এগুলো থাকে। সেটা পরিবেশের উপর ডিপেন্ড করে, নেতাদের উপর ভ্যারি করে। এটা আমি পুরোটাই নেতাদের উপরে দিয়ে দিলাম, নেতাদের উপর ভ্যারি করে। তারা কিভাবে পলিটিক্যাল তাদের সারাউন্ডিংটা করবে তার উপর ডিপেন্ড করে, এর উপরে ডিপেন্ড করে হতে পারে। মানে আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করছি যে কুচবিহারের থেকে কিন্তু অনেকটাই অ্যাটমসফিয়ার পলিটিক্যালি আমাদের পুরোপুরি আমি মনে করবো যে পুরোপুরি নেতাদের উপর ডিপেন্ড করে, যে কে কি ধরনের রাজনীতি করবে তার উপরে কি হবে। এখন এখানে আমরা যেটা দেখতে পারি, হয়তো তৃণমূল বিজেপি একসঙ্গে বসে চা খেতে পারে। হ্যাঁ, এটা আমি জলপাইগুড়ি দেখেছি, এটা আমি শিলিগুড়ি দেখেছি, এটা আলিপুরদুয়ারে প্রচুর দেখেছি। এটা তো আমি কুচবিহারের ক্ষেত্রে দেখিনি। এই খবরগুলো আমরা ওখানে করার সৌভাগ্য হয় না আমাদের। এখানে আমরা তো দেখি যে তৃণমূল বিজেপি একসঙ্গে চা খেলি বা কোনো অনুষ্ঠানে পাশাপাশি বসে আমরা গিয়ে খবরটা করি, যে সৌজন্যের রাজনীতি এটা হওয়া প্রয়োজন। রাজনীতিতে সৌজন্যতা হওয়া খুবই প্রয়োজন। সামাজিক একটা ভালো বার্তা দেয়। কারণ রাজনীতি কখনোই শেখায় না আমি অপরকে মারবো। একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হবে, জনগণ যাকে মনে করে বেছে নেবে সেই জয়ী হবে, এটাই হওয়া তো প্রয়োজন। তোমার এই 10 বছরের কেরিয়ারে এমন কি কোথাও মনে হয়েছে যে না মানে অনেক হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না? সেটা যে কোনো কারণে হতে পারে, পলিটিক্যাল প্রেশারে হতে পারে, বা মানে কাজের, মানে আর কাজ কাজের করতে ইচ্ছে হচ্ছে না। কাজের দিক থেকে। না, এখন অব্দি টায়ার্ডনেসটা আসেনি, এখনো কাজ করতে ইচ্ছে করে। উত্তরের সংবাদ কতটা বড় মানে কতজন তোমার আন্ডারে কাজ করছে, কতটা বড় হয়েছে, তোমার স্বপ্নটা কোন জায়গায় উত্তরের সংবাদ? উত্তরের সংবাদ তোমায় যেটা বললাম, আমি শুরু করেছিলাম 20-র শেষের দিকে মোটামুটি সময়টা। এবং 20-র পরে আমার একটা জীবনে বড় একটা কালো অধ্যায় আসে, বাবা চলে যায়।
মানে আমি যখন শুরু করেছিলাম সেই সময় আমাকে বেশ কয়েকজন হেল্প করেছিল, হেল্প মানে আমাকে সাপোর্ট করেছিল। আলিপুরদুয়ারের এক বন্ধু ছিল, কুচবিহারের দাদা ছিল, আরো বিভিন্ন জায়গায় দিনহাটা থেকে একজন ভাই ছিল, এবং প্রত্যেক জায়গাতে ওর থেকে সাপোর্ট করেছিল। এবং পুরোটা আমি চেষ্টা করতাম দেখার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, সেখানে সঠিক খবর আমরা দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে এটা কিভাবে একটা ছোট্ট বীজ থেকে চারা গাছ, সেখান থেকে একেবারে বড় একটা বৃক্ষ তৈরি হয়ে গেল। এখন প্রায় 7 লক্ষ, কথা বলছি এখন 7 লক্ষ, প্রায় হয়তো 25-27 এরকম মতো ফলোয়ার্স রয়েছে। তো এটা হয়ে গেছে। এবার ধীরে ধীরে লোক সংখ্যাও বেড়েছে। দিনহাটা থেকে হয়তো রিপোর্টার বেড়েছে, কোচবিহার থেকে, তুফানগঞ্জ থেকে, মাথাভাঙা থেকে হয়েছে। বড় বড় আলিপুরদুয়ার ছিল, এই আলিপুরদুয়ারে পরিবর্তন হয়েছে, ফালাকাটায় আছে। Approx সব কতজন তোমার এখন মোটামুটি কাজ করছে? 12-13-14 জন কাজ করছে সব। মানে 13-14 জনের রেসপন্সিবিলিটি নেওয়াটাও কিন্তু খুব বড় একটা জায়গা, তার সাথে খবর, এত অনেক বেশি দায়িত্ব। চাপ। এবার একটা পার্সোনাল কোশ্চেনে আছি, এই সব দিকগুলোকে একটু সরাই দিই। একটা সুস্থ মানুষ, মানে মানুষের সুস্থ থাকতে গেলে তার মস্তিষ্ককে সুস্থ রাখতে লাগে। তার মস্তিষ্ক সুস্থ তখনই থাকবে যখন তোমার অ্যাটলিস্ট ঘুমটা ভালো হবে। তো তুমি এই পেশাতে তুমি তোমার ঘুমের টাইমিংটা বের করো কেমন করে? কারণ ম্যাক্সিমাম কল তো রাত্রিবেলায় হয়, ম্যাক্সিমাম ক্রাইম রাত্রিবেলায় হয়, তো তোমাদের রাত তো জাগতেই হবে। ক্রাইম শুধু রাত্রেবেলায় হয় বলবো না, ক্রাইম সবসময় হতে থাকে, তবে হ্যাঁ, রাতের দিকে হওয়ার পসিবিলিটি বেশি বেশি হবে। তো সেই ক্ষেত্রে মানে এজ এ একটা হাউসের ওনার, তুমি একটা চ্যানেলের ওনার হয়ে তোমাকে সব দিক দেখতে লাগে। এবার যদি কোনো একটা ভুল খবর রাত্রিবেলা তোমারই কোনো কেউ আপলোড করে দেয়, সেটা রেসপন্সিবিলিটি তোমাকে নিতে লাগবে। অবশ্যই। ঠিক আছে, কেননা মানে 12 জন, 13 জন, 14 জন, 20 জন, আমি চাইবো ভবিষ্যতে এটা 100 এর উপরে যাক। যে কোনো কেউ ভুল করুক না কেন, সবাই ভাববে দায়টা। ভুলটা তোমার দ্বারা। তো এই যে একটা দায়বদ্ধতা, এই যে একটা চাপ, সেই চাপের মধ্যে ঘুমটা হয় কেমন করে? ঘুমটা কম হয়, তবে এই ঘুমটা, আমি এটা প্রত্যেককেই বলবো যে ঘুমটা খুব দরকার। ঘুমানো মানুষের, এটা আমরাও হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে যাই বা বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়, তারা বলে যে সাংবাদিকের ঘুমটা খুব দরকার। যে কোনো মানুষেরই ঘুমটা খুবই প্রয়োজন, তো সাংবাদিকের ক্ষেত্রে ঘুমটা খুব প্রয়োজন। কারণ সারাদিন খাটাখাটনি করা, স্ট্রেস নেওয়া, চিন্তার মধ্যে থাকা, সেক্ষেত্রে ঘুমটা খুবই প্রয়োজন। আমার ক্ষেত্রে একটু কম বেশি হয়ে যায়, একটু রাত হয়ে যায়, সকালে উঠতে একটু অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে খবরের ক্ষেত্রে তাড়াতাড়ি উঠে যাই, না হলে বাড়িতে থাকি বা যখন বাইরে থাকি তখন একটু লেট করে ওঠা হয় আর কি। তোমার একটা টপিক, মানে তোমার একটা ওয়ার্ড থেকে আমি একটা কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে যে স্ট্রেস লেভেল হাই। স্ট্রেস লেভেল হাই থেকে কিন্তু অ্যাংজাইটির একটা বহুত বড় চান্সেস থাকে, তার মধ্যে যেখানে ঘুম কম। তো এই পেশায় বা তুমি বা তোমার সাথে আরো যারা যুক্ত বা তার বাইরেও অন্য কোনো চ্যানেলে তোমার অনেক মানে আহ, সহজ যারা কাজ করে, তোমার সাথে যারা কাজ করে, তাদেরকে তুমি মানে তুমি বা তারা কিভাবে সেই জিনিসগুলোকে মানে হ্যান্ডেল করো, অ্যাংজাইটিটাকে, স্ট্রেস লেভেলটাকে, তার উপরে এই লেভেল অফ প্রেশার, কাজ করতে চারিদিক দিয়ে প্রেশার। স্ট্রেস তো থাকবেই, কাজ করতে গেলে স্ট্রেস থাকবেই। এবার সেটাকে তোমাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে। দেখো, আমি প্রথমে যে তোমাকে যেটা বললাম যে অভিজ্ঞতাটা প্রত্যেকের নিজের হয়, স্ট্রেসটা প্রত্যেকের নিজের হয়, প্রবলেমটা প্রত্যেকের নিজের হয়, কিন্তু কে এটা কোন জায়গায় গিয়ে সেটাকে সলভ করবে সেটা প্রত্যেকটা নিজের উপর ডিপেন্ড করবে। এবার আমার হয়তো ঘুম কম হচ্ছে বা খুব আমার অসুবিধা হচ্ছে, সেটাকে আমাকে নিজেকে সলভ করে নিতে হবে। এবার সেক্ষেত্রে ঘুম কম হলে কি হয় সেটা আমরা প্রত্যেকে জানি যে মেজাজ খিটখিটে হয়ে যায়। ঘুম কম হলে হয়তো কাজে মন বসে না, বা ঘুম কম হলে হয়তো অন্যান্য কাজে আমরা মন দিতে পারি না। সেক্ষেত্রে প্রত্যেকেরই উচিত এটাকে মেনটেন করা এবং অন্যের সঙ্গে রিলেশন টাকে আরো মজবুত করা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। নিরপেক্ষ সাংবাদিকতা কি এখনো পসিবল? একদম, কেন নয়? তোমার কি মনে হয় আজকের ডেটে এই পালা বদলের পর সাংবাদিকদের এই নিরপেক্ষ সাংবাদিকতা করার যে চেষ্টাটা, সেটা কি বাড়বে না কমবে? বা সাংবাদিক তোমাকে আগে জানতে হবে যে নিরপেক্ষ সাংবাদিক কে। নিরপেক্ষ আমি কাকে বলবো? নিরপেক্ষ অর্থাৎ মানে যে সকলকে সমানভাবে প্রায়োরিটি দেবে। সে প্রত্যেক দলের হোক, সমাজের প্রত্যেক বর্ণের হোক, সমাজের প্রত্যেক ধরনের মানুষ হোক, বা সমাজের যে কোনো শ্রেণী বিন্যাস যে রয়েছে তার প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি দলকে সমানভাবে প্রায়োরিটি দেবে, তাকে আমরা নিরপেক্ষ সাংবাদিক বলবো। আমি পার্সোনালি একটা কোশ্চেন করি, এমন অনেক ফেসবুকে চ্যানেল আছে যারা এই রিসেন্ট আমাদের ইলেকশনে আমি নোটিস করছি,
পার্টিকুলারলি একজন কোনো এমএলএ ক্যান্ডিডেটের পিছনে সারাদিন ঘুরেছিল, তাদেরই খবর করে গেছে। তো সেটাকে তুমি কিভাবে বলে ব্যাখ্যা করবা? এটা না হওয়াটাই উচিত, এটাকে পক্ষপাতিত্ব বলা হয়। সেটাই বুঝেছি, এটা তো অ্যাকচুয়ালি একটা না, নিরপেক্ষতার মধ্যে পড়বে না। নিরপেক্ষতার মধ্যে পড়বে না। ডেমোক্রেসির ফোর্থ পিলার নিউজ বা প্রেস, এটাকে তুমি তোমার ভাষায় ডেসক্রাইব করো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, আমাদের অনেক ভূমিকা, অনেক দায়িত্ব রয়েছে। আমি নিজেকে মানে সাংবাদিক বলি না, কারণ আমি সংবাদ কর্মী হিসেবে মানে বলতে পছন্দ করি বা শুনতে পছন্দ করি। সাংবাদিকের অনেক দায়িত্ব রয়েছে। সমাজের ঘটে চলা যে কোনো ঘটনা আমরা মানুষের কাছে তুলে ধরি। সেটা যারা প্রিন্ট মিডিয়া, যারা পেপারের মাধ্যমে তুলে ধরে, যারা ডিজিটাল, তারা ফেসবুক, ইউটিউব, এই ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মে তুলে ধরে, এবং যারা টেলিভিশন, তারা তাদের মাধ্যমে তুলে ধরে। এক্ষেত্রে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। মানে সমাজের হয়তো যে মানুষগুলো, যেগুলো হয়তো বঞ্চিত, বা সমাজের কোন জায়গায় কোন জিনিস পৌঁছাচ্ছে না, এগুলো আমাদের তুলে ধরার কর্তব্য রয়েছে। আমরা সেখান থেকে যদি আমরা সরে যাই, তাহলে হয়তো আমাদের আমাদের নিজেদেরকে যেমন ছোট করছি, সমাজের প্রতি আমরা দায়বদ্ধ থাকছি। তাই আমাদের উচিত, সমাজের যেহেতু আমরা চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করি, আমাদেরকে উচিত এগুলো মেনটেন করে তোলা। টেলিভিশন মিডিয়া আর ডিজিটাল মিডিয়া, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? তফাৎ আমি তুলনা করতে পারবো না, তবে এক সময় তো আমরা শুনেছিলাম যে রেডিও বা টিভি, পেপার, টেলিভিশন তো আছেই। তারপরে যখন এই সোশ্যাল মিডিয়ার যুগ আসলো, প্রথমে ফেসবুক, তারপরে সেখানে পেজ ক্রিয়েট করে, তারপর তো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করে এখন যে পেজগুলো চলছে, তো গ্রহণযোগ্যতা বলতে এগুলো মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। এবার আমি একটা কথা বলি, এভাবে একটা ঘটনা ঘটলো, তুমি কালকে পেপারে দেখতে পারবে, টিভিতে তুমি 1 ঘন্টা পরে দেখতে পারবে ঘটনা হওয়ার পর। এবার হয়তো ফেসবুকের যারা ফেসবুকে কাজ করছে, বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে কাজ করছে, তারা সাথে সাথে সেটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে গ্রহণযোগ্যতা বেশি, তারা তাড়াতাড়ি কাজ করছে। কিন্তু আমার এখন ব্যক্তিগত ভাবে মনে হয় যে যারা টিভিতে কাজ করছে বা যারা পেপারে কাজ করছে, অনেক ক্ষেত্রে, আমি ছোট করবো না, ডিজিটাল মিডিয়া আমি কাজ করছি, সেক্ষেত্রে মনে হবে গ্রহণযোগ্যতা আমার মতে এখনো টিভি এবং পেপারের উপরে অনেকটাই মানুষের রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা ভুয়ো খবর ছড়িয়ে দিই। আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আমরা ভুয়ো খবর ছড়িয়ে দিই। হয়তো একটা ঘটনা ঘটলো, সঠিক তথ্য না জেনে আমরা হয়তো উল্টা অন্য কিছু বলে ফেললাম। সেক্ষেত্রে জনমানুষের প্রভাব পড়ে। কিন্তু সেক্ষেত্রে যতটুকু আমার দেখা বা যতটুকু আমি জেনেছি বা আমার অভিজ্ঞতা হয়েছে, পেপার ক্ষেত্রে বা টিভির ক্ষেত্রে সেগুলো তারা যথেষ্ট যাচাই করে, যেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেকেই যাচাই করে করা উচিত। আচ্ছা, একটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি। অনেক সময় আমরা রাস্তায় দেখি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে 7, 8 জন 10 জন সাংবাদিক গিয়ে মোবাইল বের করে ভিডিও করছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু হেল্প করতে কিন্তু অনেক সময় অনেক আমি পিছিয়ে যেতে দেখি, বা তারা হয়তো আগায় না। খুব কম সময় দেখা যায় অনেক সাংবাদিক, আমি মানে সবাইকে এখানে জেনারেলাইজ করবো না, অনেক সাংবাদিককে দেখা যায় যে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায় ইয়ে করা, বা অ্যাম্বুলেন্স হয়তো সেই সাংবাদিককেই ফোন করছে, কিন্তু সেই রকম সিচুয়েশনও সাংবাদিকটা কিন্তু খবরটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে দেয়। এটাতে তোমার বক্তব্যটা? দেখো, খবরটা করা আমাদের কাজ। আমাদের কাজটা হলো যে কোনো পরিস্থিতি হোক, শুধু আমি অ্যাক্সিডেন্ট বলবো না, এমন ক্ষেত্রে হয় যে আমাদের হয়তো সেই ছবিটা তুলতে গেলে আমাদের হয়তো বুকে বাধে, যে হয়তো একটা বাড়িতে বাচ্চা মারা গেছে, মা কান্না করছে, আমাকে ছবিটা তুলতে হবে। কোনো একটা বাবা তার মেয়েকে হারিয়েছে, কোনো একটা মহিলা তার স্বামীকে হারিয়েছে, হাউমাউ করে কাঁদছে। অনেক ক্ষেত্রে এগুলো আমরা হয়তো জনরোষের মুখে পড়ে যাই, কেন ছবিটা আমরা তুলছি। কিন্তু আমাদের কাজটা হলো, কিন্তু যদি তুমি টিভিতে হোক, পেপারে হোক, ডিজিটাল মাধ্যমে হোক, আমাদের এই ছবিগুলো আমরা দেখাই। কিছু ক্ষেত্রে আমরা মানবিক হয়ে হয়তো সেখানে হয়তো বেশিক্ষণ না দেখি, আমরা অল্প জলদি একটা ক্লিপ নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম পরিস্থিতি থেকে। অনেক ক্ষেত্রে হয়তো আমরা বেশি ভিডিও করতে, অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জনরোষের মুখে পড়তে হয়েছে, বা হয়তো বিক্ষোভ চলছে, বা এই ধরনের অ্যাক্সিডেন্ট হলো, বড় অ্যাক্সিডেন্ট, আমাকে তো খবরটা দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের মানবিক হওয়া তো প্রয়োজন। যে বললাম যে হয়তো আমি বেশিক্ষণ না দেখি, আমি অল্প একটু ক্লিপটা নিয়ে তাকে সাহায্য করলাম। অনেক ক্ষেত্রে হয়েছে, আমাদের অনেক সহকর্মী বা অনেক দাদা বা অনেক ভাই বা অনেকের এরকম করেছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার গাড়িতেই হয়তো আমরা নিয়ে গেছি। অনেক সময় হয়তো টোটো বা অটো দেখে আমরা সেটাকে তুলে দিয়েছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের একটু মানবিক হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমাদের কর্তব্য, আমাদের কাজটা তো করতেই হবে। যে আরেকটা কোশ্চেনে আছি, যে এই যে নিউজ পোর্টাল গুলো যারা চালাচ্ছে, তাদের বেসিক ইনকাম কি এই দুটো জায়গাতে, যে খবর করলাম, ইউটিউব বা ফেসবুক থেকে রেভিনিউ আসলো,
আমি মার্কেট থেকে অ্যাড উঠালাম, সেখান থেকে আমার রেভিনিউ আসলো। এই দুটাই কি জায়গা রেভিনিউ, নাকি এর বাইরেও কোনো জায়গা আছে? এর দুটোই তো রয়েছে, বাইরে কোথায় আছে তো আমি জানি না। হ্যাঁ, আমি সেটাই জানার জন্য তোমাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ফেসবুক এবং ইউটিউব এবং বা ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এগুলো তো এরা তো রিভিনিউ দেয়, যেটা ইউএস ডলার হিসেবে যেটা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আর পাশাপাশি বিজ্ঞাপন যেটা রয়েছে, বিজ্ঞাপন সেটা আর্নিং করতেই পারে। আজকের মিডিয়া কি জনগণের না ক্ষমতাবানের? সাংবাদিক তো জনগণের পক্ষেই কথা বলে, যেটা জেনে এসেছি, যেটা উপর ভিত্তি করে কাজ করি। সাংবাদিক জনগণের কথাই বলবে, স্বাভাবিক। তার মানে ক্ষমতাবানের না? ক্ষমতাবানের কেন হবে? সাংবাদিক জনগণের কথা বলবে, চতুর্থ স্তম্ভ যাকে বলা হয়, সমাজের প্রতিটি মানুষের কথা বলবে, একেবারে ধনী থেকে গরিব, যার যেটা সমস্যা, মানুষের যেটা চাহিদা, যেটা পাচ্ছে না, যার প্রাপ্য যেটা দরকার, সেটাই জনগণ, সেই জনগণের কথাই সাংবাদিক তুলে ধরবে। এটাই তো কাজ তাদের। কোনো খবর এমন আছে যেটা তুমি করতে গিয়েও করতে পারোনি? করতে গিয়েও করতে পারিনি? সেটা প্রেশারে হোক বা অন্য কোনো রিজন। পলিটিক্যাল মনে হয়, মনে পড়ছে না এমন কোনো। পলিটিক্যাল বাদ দিও, Political না। করতে গিয়ে করতে পারোনি। করতে পারিনি। তোমাকে শুরুর দিকে যেটা বলার সময় হয়তো হয়েছে যে কিছু আবেগতাড়িত কিছু খবর বা হয়তো খুবই মর্মান্তিক খবর, যেগুলো করতে গিয়ে হয়তো আমার হাত কাঁপা, হয়তো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো সেটা শুরুর দিকে হতো, হয়তো গলাটা নেমে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 4টা টুকরো হয়ে গেল বডিটা, হয়তো মায়ের সামনে তার বাচ্চাটা মারা গেছে, হাওমাও করে কাঁদছে, পেশার তাগিদে আমাকে কাজটা করতে হবে, জোর তুলতে হবে। সেখানে গিয়ে হাতটা হাতটা কাঁপে, হয়তো ক্লিক করতে দুবার ভাবে, কিন্তু হয়তো করতেই হয় কাজের চাহিদায়। সেক্ষেত্রে ক্লিপিংটা কমিয়ে নিয়েছি, বা হয়তো এরকম হচ্ছে, কিন্তু সেভাবে মনে হয়নি যে কাজ করতে কোথাও, এটা আমার তো পেশা, আমাকে কাজ করতেই হবে, ডাক্তারের ছুটি চালাতেই হবে, যে ব্যবসায়ী তাকে ব্যবসা করতে হবে, তোমাকে তোমার ক্লিক করতেই হবে যে কোনো জায়গায়। তোমাকে একটা মনে করো তুমি ফটোগ্রাফি করো, তোমাকে যে কোনো একটা কঠিন পরিস্থিতিতে তোমায় কাজ করতে যেতে হলো, হয়তো ভিড়, তোমাকে ছবি তুলতেই হবে, তুমি নিচু হয়ে তোলো, সাইড হয়ে তোলো, কিংবা তোমার ভিড়ের মধ্যে তোমাকে স্টিল হাতটা উঁচু করে হাতে ছবিটা তুলতে হবে, তো আমাকেও কাজটা এইভাবে করতে হবে, আমাদের কাজটা এইভাবে করতে হয়, করতেই হয়। আমি তোমার এই মানে কথাতে আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি। লাস্ট ইয়ার হয়তো তোমার মনে আছে, ফালাকাটাতে একটা হয়েছিল, একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেটার যেটাতে একটা মানে একটা রেপ কেস ছিল। সেই কেসে এটা নিয়ে না, মানে তোমার এই কথা থেকে আমার একটা এক্সপিরিয়েন্স খুব ক্লিক করলো আমার নিজের। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের হয়ে, মানে হয়তো তোমার সাথে অনেকবার দেখা হয়েছে আমার, তো ক্রাইমের সব ভিডিও গুলো আমি করে থাকি জেনারেলি, সেটা এনডিপিএস এর রেড হোক বা আদার্স অনেক কিছু হোক। তো আমার একটা নিজের এক্সপিরিয়েন্স আছে, সেটা লাইফে ফার্স্ট অ্যান্ড লাইফে লাস্ট। ঠিক আছে, লাস্ট কেন বলছি, যে প্রত্যেকের একটা ক্ষমতা থাকে, তো মানসিক ক্ষমতা থাকে। আমার মানসিক ক্ষমতা সেদিনকে হারিয়ে গিয়েছিল। যেদিনকা পোস্টমর্টম রুমে সেই পোস্টমর্টমের ভিডিওগ্রাফিটা আমি করেছিলাম, হ্যাঁ পেশার তাগিদে করেছিলাম, কিন্তু তারপরে আমার আর মনে হয়নি, বা সেটা আমি মানসিক ভাবেও আর সেটাতে অ্যাভেল না যে আমি সেই জিনিসটা আমি রিপিটে করব। তো আমার এখনো মনে পড়ে সেই দিনটা, মানে আমি জাস্ট ওখান থেকে এসেছি, আমার সাথে আমার আরেক ভাই ছিল। দুটো পোস্টমর্টম একদিনে হয়, একটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে, একটা কুচবিহারে হয়। কুচবিহারটাতে আমি গিয়েছিলাম, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে আমারই এক ভাই, আমার সহকর্মী শিবা, সেটাতে গেছিল। আমাদের দুজনের অবস্থায় খুব খারাপ হয়ে গেছিল। আমরা তারপরে 3 দিন প্রায় মানে খাওয়া দাওয়া আমাদের সব শেষ, আমরা খেতে পারছি না, ঘুমোতে পারছি, এমন একটা মানে বিধ্বস্ত একটা মানে আমরা কোনোদিনও মানে ফ্যাশন ফটোগ্রাফির থেকে ওয়েডিং এই ওই করতে করতে যে পোস্টমর্টমেরও ভিডিও করতে লাগবে, সত্যি এটা মানে আলাদাই। এবার সেই সেই চ্যালেঞ্জ গুলো আমাদেরও ক্ষেত্রে হয়, যেটা আমি একটু আগে বললাম, যে হয়তো ট্রেনে কাটা যেগুলো পড়ে, বা যেগুলো হয়তো যে রান ওভার হয়ে যায়, বা হয়তো হয়তো কয়েকটা গাড়ি পিছিয়ে দিল, হয়তো মাথাটাই নেই, হয়তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে গেল, সেগুলোর ছবি করা খুব অত্যন্ত ভয়ানক ছবি। হয়তো প্রথমবার যখন যারা সাংবাদিকরা আছে, বা যারা হয়তো আমরা শুরু করেছিলাম, প্রথমে আমাদের হয়তো হাত কাঁপতো, একদিন দেখার পর হয়তো রাতে ঘুম হতো না, এখন সেটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি একটা আবেদন করবো তোমার ভিডিওর মাধ্যমে, অনেকেই হয়তো কি করে, হয়তো এই ধরনের ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেয়, এগুলো ছাড়া একদমই উচিত নয়। কারণ আমার এই ফেসবুকে ছবি ছাড়ার মাধ্যমে অন্যের হয়তো মানসিকতার অনেক পরিবর্তন হতে পারে, বা অনেকে সহ্য করতে পারে না এগুলো, স্বাভাবিক সহ্য করতে পারবেই না। এবং আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রেই কেউ মারা গেলে, বা হয়তো পরিবারে কেউ মারা গেলে আমরা হয়তো তার খুব ফটো ফেসবুকে ছেড়ে দিই, আমার মনে হয় সেগুলো কম ছাড়া উচিত। এবং
এগুলো অনেক ক্ষেত্রে সাংবাদিক বা নিউজ চ্যানেলের যে দায়িত্ব তারা সেটা পালন করতে পারে। তা বাদ বাকি অনেকেই হয়তো তার ছবি বেশি করে ছেড়ে দিলাম। অনেক ক্ষেত্রেই যে পক্সো কেস গুলো হয় বা যেগুলো রেপ কেস গুলো হয় সেগুলোর ক্ষেত্রে তো ভিকটিমের ছবি, ঠিকানা এগুলো প্রকাশ করা একদমই ঠিক নয়। এগুলো সংবাদ মাধ্যমের যেমন দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষেরও এগুলো জানা উচিত। সেগুলো যেমন প্রশাসনের পক্ষ থেকে অনেক প্রচারও করা হয়। সাধারণ মানুষের দায়বদ্ধতা রয়েছে সেই মানুষটার ছবি না ছাড়া, তাদের সম্পর্কে নাম বা ঠিকানা প্রকাশ না করা। সেক্ষেত্রে তোমার একটা ওয়ার্ড আমি এখানে একটু ক্লিয়ার করে দিই আমাদের দর্শকদের জন্য। পক্সো হচ্ছে একটা অ্যাক্ট, সেই একটা লাগু হয় 18 বছরের নিচের মেয়েদের যদি কোনো সময় ধর্ষক বা শারীরিক নির্যাতন হয়, সেক্ষেত্রে যে একটা লাগু হয় সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট। তো এই যে ধর্ষণ, সেটা যে কোনো মানে আমরা দেখি যে কোনো বয়সে যে কোনো ইয়েতে মানে এজে হয়ে থাকে, নট অনলি মেয়ে, ছেলেও হয়ে থাকে। আজকালকার দিনে ছেলেরাও খুব যে একটা সেফ তা আমি বলবো না। তো সেই রকম জায়গায় অনেক কিছু কিন্তু নিয়মের মধ্যে পড়ে যে সেই জিনিসগুলো ডিসক্লোজ করা যায় না রিপোর্টিং। একদমই নয়। হ্যাঁ, তো সেইটা সম্পর্কে তুমি আমাকে একটু খুলে বলো। যেটা বললাম যে এই ধরনের কেসগুলো তো একদমই হওয়া উচিত নয়, যেগুলো করতে গিয়ে আমাদের হয়তো আমরাও খুব কষ্ট পাই এবং প্রশাসনিক যারা লেভেলে থাকে তারা প্রত্যেকেই কষ্ট পান। এই ধরনের ঘটনা, এটা মানসিক বিকৃতি বা এই ধরনের লোক যারা হয়তো একেবারে নরপিশাচ, তারা ছাড়া এই ধরনের কাজ কেউ করতে সাহস পাবে না। এবং তারা যে এই যে মানসিক বিকারগ্রস্ত হয়ে যে এই ধরনের কাজগুলো ঘটায়, এটা শুধু আমাদের অবাক লাগে। তো সেক্ষেত্রে বলি, এই ধরনের ঘটনা যখন ঘটে, আগামীতে একটাও না ঘটুক আমি সেটা চাইবো। কিন্তু যদি কোনোদিনও আগামীতে ঘটে থাকে বা বিগত দিনে অনেক আমাদের অভিজ্ঞতা হয়েছে, অনেকেই হয়তো সেই মেয়েটার ছবি ছেড়ে দেয়। এটা ছাড়া উচিত নয়। সংবাদ মাধ্যমে আমরা সেগুলো চেষ্টা করি, সেগুলো না ছাড়ার, ছবি প্রকাশ না করার, তার নাম প্রকাশ না করার, তার বাবা কিংবা মা কিংবা পরিবারের কারো ছবি না দেখানোর। জনমানুষের প্রভাব যেমন পড়ে, সেই পরিবারটাও মানসিকভাবে ব্যথিত, আহত হয় এবং কিছু নিয়ম তো রয়েছে। তো সাধারণ মানুষ, তার পারিপার্শ্বিক যারা পরিবার রয়েছে বা তার বন্ধু বান্ধব রয়েছে বা যে কেউ, তারা যেন তাদের যেন ছবি না ছাড়ে বা তাদের এই ধরনের যে পোস্ট না যদি করে। পয়েন্ট আউট করতে বলি যে স্পেসিফিক কি কি জিনিস হুম। এই রেপ কেস বা পক্সো কেসের ক্ষেত্রে সেটাকে পাবলিক করা যায় না। এক ছবি, ফেস, ফেস একদমই নয়। হ্যাঁ, ফেস একদমই নয়, পরিবারের ছবি, পরিবারের যারা যারা রয়েছে প্রত্যেকের ছবি, নাম, নাম, ঠিকানা, এগুলো মানে এই ব্যক্তিগত ডিটেলস কোনো কিছুই সেটা পাবলিক করা অনেক উচিত ক্ষেত্রে না। পার্টিকুলার যে স্থান, যেমন আলিপুরদুয়ার, মনে করো আলিপুরদুয়ার বা মনে করো জলপাইগুড়ি বা কোচবিহার, নির্দিষ্ট একটা তুমি জেলার নাম তুমি হয়তো বলতে পারো, কিন্তু অমুক জায়গায় হয়েছে সেটাও বলা উচিত নয়। আমরা দীর্ঘদিন ধরে অনেক পরিবর্তনের কথা শুনছি। মানুষ কি অ্যাকচুয়ালি পরিবর্তন চায়, নাকি মানুষের কমপ্লেন করাটাই নেচার? দেখো, একটা কথা হয়তো তোমরা প্রত্যেকেই জানো বা আমরা প্রত্যেকে জানি যে যে কোনো কারোরই হয়তো মানে চাহিদার শেষ নেই। মানে আমার হয়তো, আমি এটা পেলাম, আমার আরো লাগবে। তুমি হয়তো সাকসেসের কোনো শেষ নেই। তুমি একটা জিনিস হয়তো অ্যাচিভ করলে তোমার তো মনে হবে আমি আরো আগাবো। এরকম প্রত্যেকটা মানুষেরই চাহিদার শেষ নেই। তাই যে সরকারে আসুক না কেন, বিগত দিনের সরকার, তার আগের সরকার বা নতুন সরকার এসছে, প্রত্যেকটা মানুষেরই চাহিদা রয়েছে যে আমি আরো কিছু করবো বা আমি আরো কিছু পাবো। সরকার যতই দিক, আরো চাহিদা রয়েছে। তবে এই জিনিসটা সরকারের উচিত প্রত্যেকটা মানুষের সুস্থভাবে জীবনযাপন করতে পারে, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা সরকারের দেখা উচিত এবং মানুষেরও এটা একটা পরিস্থিতি গিয়ে বা একটা পর্যায়ে গিয়ে বোঝা উচিত যে একটা সরকারও চেষ্টা করবে যাতে তাদের লিমিটের মধ্যে মানুষের সেটাকে পরিপূর্ণ করা। আর তারপর যদি তাদের পছন্দ না হয়, সরকার তো মানুষ পাল্টাতেই পারে, তাদের অধিকার রয়েছে। তোমার ইন্সপিরেশন কে এই লাইনে, সাংবাদিকতায়, সাংবাদিকতা? সাংবাদিকতায় তো আমি যেটা একদম শুরুতে তোমাকে বললাম যে এটা আমার পেশা হতোই না। আমার পেশা ছিল, শিক্ষক হওয়ার পেশা ছিল, মানে বাবা ছিল শিক্ষক। আমার বাবা দীর্ঘদিনই প্রায় 40 বছর দর্শন শিক্ষকতা করেছে, প্রাইভেট টিউশন করেছিল। তো বাবা নেই। তো বাবাকেই ছোট থেকে দেখতাম যে একেবারে বাড়িতে সারাদিন ছাত্রদের আনাগোনা, তারপর বাবার হাতের লেখা থেকে বাবার ছবি আঁকা, সেগুলোতে খুবই অনুপ্রাণিত হতাম। তো বাবাই আমার অনুপ্রেরণা। বাবার কাছ থেকেই অনেক কিছু শেখা, লেখা থেকে শুরু করে অনেক কিছুই চেষ্টা করতাম। বাবার হাতের লেখা এত প্রমিনেন্ট ছিল, অনেকে হয়তো দেখে বিশ্বাস করতে পারতো না। আমি যদি তোমাকে একটা গল্প বলি, আমি যখন ডিএলএড করি, তখন সে সময়
আমাদের ওই প্রজেক্ট খাতা বানাতে হতো। খাতার উপরে ডিজাইন করে লিখতে হয় কলেজের নামটা এবং অনেক কিছু লিখতে হয়। সেটা আমি লিখে দিয়েছিলাম। বাবা আমাকে লিখে দিয়েছিল রাউন্ড করে জলপাইগুড়ি ডুয়ার্স পিডিটিআই লিখে দিয়েছিল। সেটা আমি যখন জমা দিই তখন ম্যাডামরা বলছিল যে এটা তো ছাপা, এটা হবে না। ছাপা মানে বুঝলাম না। বলে এটা প্রিন্ট করা। প্রিন্ট না, এটা লেখা। বাবার হাতের লেখা এতটাই প্রবীণ ছিল তারা বিশ্বাস করতে পারছিল না। বাবার হাতের লেখা থেকে শুরু করে শিক্ষকতা সমস্তটা একদম চোখে দেখেছি ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে ইচ্ছা হয়েছিল পড়াশোনা করে শিক্ষক হবো। তো পরবর্তীতে হয়ে ওঠা হয়নি। আর লেখাপড়ার একটা লেখালেখির ঝোঁক ছিল, সেখান থেকে হঠাৎ করে অন্য রাস্তা ধরে এখন সাংবাদিক। এই তোমার সাংবাদিক পেশায় তো অনেক রাজনীতিক বড় মানুষ বা অনেক সেলিব্রিটিদেরকে তোমরা অনেক কাছ থেকে দেখো, তো তাদের সম্পর্কে তো অনেক কিছু তোমরা জানো, তো সেই এক্সপিরিয়েন্স গুলো যদি একটু শেয়ার করো। এটা ঠিক যে সাংবাদিকতা পেশায় আমাদেরকে মানে পলিটিক্যাল পার্সন যারা আছে, যারা একেবারে লেভেল থেকে শুরু করে জেলা স্তরে রাজ্য স্তরে যারা রাজনীতি করছে, কিংবা হিরো হিরোইন থেকে শুরু করে সেলিব্রিটি যারা আছে, প্রত্যেককে আমাদের দেখার সুযোগ হয়, মানে একদম সঙ্গে মেশার সুযোগ হয়। তাদের সম্পর্কে জানতে পারি। সাধারণ মানুষ যেটা তাদেরকে যেরকম মনে করে, তাদেরকে আমরা কাছ থেকে দেখে বুঝতে পারি। যেমন এই ধরনের অভিজ্ঞতা তো প্রচুর রয়েছে তাদের সঙ্গে মেশা, ওঠা কয়েকটা বসা। মানে অভিজ্ঞতা বিভিন্ন ভালো মন্দ মিলে। হ্যাঁ, বিভিন্ন না, মন্দ হতে বলতে পারবো না, হয়তো ভালোটাই বলতে পারবো। অনেক পলিটিক্যাল পার্সন আছে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেটা তৃণমূল নেতা হোক, সেটা বিজেপি নেতা হোক, সেটা কংগ্রেস নেতা হোক, সেটা হয়তো অনেক নেতার সঙ্গেই, অনেক নেতা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার সাথেও বেশ ভালো সম্পর্ক। বর্তমানে বেশ কয়েকজন যারা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক। যারা বিগত দিনে মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গেও এমনি সাক্ষাতের দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে। এর আগেও অন্যান্য সময় যারা মন্ত্রী ছিলেন বা যারা বিভিন্ন দপ্তরে ছিলেন, বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন হয়তো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে একদম ফোনের যোগাযোগ অনেক সময় হয়, মানুষের সঙ্গে হয়েছে। তো এরকম একদম তাদের সঙ্গে তো কথাবার্তা। তোমার কথাতে আমার একটা মনে পড়লো, আমি এটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, এটা হয়তো তুমি বলতে পারবে। আমি তোমার চ্যানেলেই দেখেছিলাম তুমি ডিরেক্ট আমাদের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলে, এখনকার যিনি মুখ্যমন্ত্রী হ্যাঁ, আছেন। শুভেন্দু দিয়ের সঙ্গে কথা হয়েছিল। হ্যাঁ তিনি আমাকে বাই নেমে পার্সোনালি ছিলেন। হ্যাঁ, এটা সাংবাদিকতা সত্যি। সেই পরিচয়টা কেমন করে হয়? পরিচয়টা খবরেই কোনো একটা কারণে কোনো একটা ইয়েতে তিনি আমাকে একদিন ফোন করেছিলেন। আমার নাম্বার কোত্থেকে পেয়েছিলাম জানি না। ডাইরেক্ট ফোন করে আমাকে বললেন যে, "নমস্কার, আপনি মিঠুন সরকার বলছেন?" বললাম, "হ্যাঁ, বলছি।" বলে, "আমি শুভেন্দু অধিকারী বলছি।" আমি না ১ম এ চমকে গেছিলাম। তারপর আমি নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেখলাম। হোয়াটসঅ্যাপে ফোন এসেছিল। তিনি বললেন যে, একটা সমস্যা হয়েছিল দিনহাটায়। তো সমস্যার জন্য তিনি আমাকে ফোন করে বললেন যে, "চিন্তা নেই, আমরা আমি পাশে আছি। তুমি তোমার লড়াইটা লড়ে যাও।" তো সেখান থেকে পরিচয়। তারপরে ২-১ বার হোয়াটসঅ্যাপে তো টেক্সট বা যেকোনো সময় হলেই। দেখো, আমাদের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক থাকা উচিত আমি মনে করি। সাংবাদিক মানে তার প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকবে। বিভিন্ন নেতা একেবারে বিজেপি থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে আরো বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকের সঙ্গেই ভালো সম্পর্ক রাখা আমাদের উচিত। এখন যে যেভাবে রাখে। পলিটিক্যাল প্রেশার তো তোমাদের ক্ষেত্রে থাকেই, তার সাথে কি প্রশাসনিক প্রেশার তোমাদের উপরে থাকে? সহযোগিতাও তো থাকে। অবশ্যই। তো এই দুটোকে যদি একটু তুমি ডেসক্রাইব করে বলো অডিয়েন্সের জন্য। দেখো, সাংবাদিকদের আমি তো শুরুতে বারবার বললাম, সাংবাদিকের একটা এমন পেশা যেটাতে কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে প্রচুর। আমাদেরকে সর্বস্তরের মানুষের সঙ্গে মিশতে হবে। একেবারে সমাজের সমস্ত ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে, প্রশাসনিক মানুষের সঙ্গে মিশতে হবে, পলিটিক্যালের সঙ্গে। পলিটিক্যাল এবং প্রশাসনিক মানুষের সঙ্গে সবসময় মিশতে হবে। কোনো একটা ঘটনা হলো, ধরো ওটা কোনো একটা চুরি হলো, বা সাপোজ কোনো একটা জায়গায় মারধর হলো, বা তোমার কোনো ঝামেলা হলো, বা হয়তো কোনো জায়গায় একটা কোনো বড় ঘটনা হয়েছে, সেক্ষেত্রে আমাকে পুলিশকে ফোন করতে হবে যে এখানে কি ঘটনা ঘটেছে। এবার সাপোজ পুলিশ তদন্তের স্বার্থে অনেক সময় বলবে, অনেক সময় বলবে না। কিন্তু আমাকে লোকাল জায়গা থেকে আমাকে সোর্স নিতে হবে। এবার অনেক ক্ষেত্রে এটা যদি পলিটিক্যাল জড়িয়ে যায়, সেক্ষেত্রে আমাকে পলিটিক্যাল নেতাকেও ফোন করতে হবে ঘটনাটা কি হয়েছিল। এবার যার পক্ষে হয়েছে, যার বিপরীত হয়েছে, সে অভিযোগ করবে। যে হয়তো করেছে বা হয়তো তার অভিযোগ হয়েছে তার নামে, সে ঢাকার চেষ্টা করবে। এবার এই যে পলিটিক্যাল পক্ষে, বিপক্ষে এবং পুলিশ, এই তিনটাকে হ্যান্ডেল করে আমাকে খবরটা তৈরি করতে হবে। কিভাবে আমি এটা প্রেজেন্টেশন করবো। প্রশাসনিক সহায়তা তো অনেক সময় পাওয়া যায়। প্রশাসনিক সহায়তা, কেমন সহায়তা? সাহায্য, সাহায্য মানে অনেক রকম অকওয়ার্ড সিচুয়েশনে বা ধরুন মারধর হচ্ছে, সেই সমস্ত জায়গায় তো পুলিশ তোমাদের অনেক সময় মানে প্রোটেক্টও করে, করে কি? হ্যাঁ, অবশ্যই পড়ে থাকে তো পুলিশ তো। সমাজের পুলিশ তো বন্ধু।
আমরা জানি পুলিশ আমাদের পুলিশ বন্ধু। তো পুলিশ সবাইকে যেমন সহযোগিতা করে আমাদেরকেও সহযোগিতা করে, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা নিবিড়। আমরা যেটা মানি পুলিশের সঙ্গে সাংবাদিকের সম্পর্কটা বন্ধুত্ব সম্পর্ক। একটা জায়গায় গিয়ে তারা নিজেদের পেশাটাকে নিজেদের ভাবে দেখে, আমরা আমাদের জায়গাটা নিজেদের ভাবে দেখি। কিন্তু পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক। তুমি তো রাজনীতিক অনেকজনকে খুব কাছাকাছি দেখছো, তো তোমার কি মনে হয় আজকের দিনে যারা রাজনীতি করছে তাদের কাছে রাজনৈতিক আদর্শটা বড় না ক্ষমতাটা বড়? টাফ কোশ্চেন করলে, রাজনীতিতে আদর্শটা খুব প্রয়োজন। কারণ তুমি অনেকের অনুপ্রেরণা। তোমাকে দেখে অনেক লোক তোমার পিছনে 10 জন, 50 জন, 500 জন, 5,000 জন তোমার পিছনে দৌড়বে। তা তুমি আজকে একটা দল করছো, তুমি কালকে একটা দল করছো, বা তুমি দল বদল করতে গিয়ে হয়তো মানুষের কাছে, তোমার কাছে তুমি হয়তো সেরা হতে পারো, বা তোমার মনে হচ্ছে আমি দল বদল করে নিলাম ক্ষমতায়নের জন্য। কিন্তু তোমার কে যারা দেখে যারা বড় হয়েছে বা তোমার পিছিয়ে যারা রয়েছে তারা হয়তো কষ্ট পায়। হ্যাঁ, আমার মনে হয় যে, এবং শুধু কষ্ট পাওয়ার ক্ষেত্রেই বলবো না, সাধারণ মানুষ জনমানুষের যেটা চক্ষু, জনমানুষের যেটা চোখ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা ভিজুয়ালাইজেশন তোমার প্রতি মানুষের, সেটা কিন্তু অনেকটা কমে যায়। এই মনে হয় আদর্শটা একটা নেতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করি। আজকে অনেক নেতাকেই আমরা দেখেছি যারা সাংবাদিকতা পেশার থেকে নেতা হয়ে গেছে কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টে। আর তোমার সাথে এতক্ষণ কথা বললে আমি যেটা বুঝলাম যে তোমার পলিটিক্যাল কানেকশনটা খুব ভালো, সেটা যেই পার্টি হোক না কেন। তো ইন ফিউচারে কি তুমিও এই রাজনীতিতে ঢোকার কোনো প্ল্যান আছে? এখন অব্দি ভাবিনি। তো ভবিষ্যতে কি হতে পারে? তো ভবিষ্যৎ কথা বলবো, তবে এখন অব্দি ভাবিনি। তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলে তোমার তোমার পেশার প্রতি ডেডিকেশন বা তোমার পেশার প্রতি যেই চিন্তা ভাবনা সেই সবকিছু আমি দেখতে পেলাম। এবার দায়বদ্ধতা, এই কথাটা অনেকবার আমি তোমার মুখ থেকে শুনলাম। এই পেশাকে দেখতে গিয়ে কোথাও ফ্যামিলির থেকে দায়বদ্ধতা দূরে হয়ে যাচ্ছে না? কিছু ক্ষেত্রে হয়ে দাঁড়ায়। তুমি যদি সঠিকভাবে দেখো, তুমি যদি তোমার তোমার যে কাজটা, আমি তোমারটা দিয়ে উদাহরণ দিই, তোমাকে যেমন তোমার পরিবারকে দেখতে হবে, তোমার কাজটাকেও দেখতে হবে। তুমি হয়তো একটা কোনো শুটে চলে গেলে, তো তুমি আজকে রাতটা আসতে পারলে না, বাড়িতে একটা ফোন করে দেবে মাকে বা বাবাকে, দিদি, বোনকে, ভাইকে, যে আজকে আমি আসতে পারছি না। তারা সেই জায়গাটা বুঝে নেবে। এটা কাদের ক্ষেত্রে হয়? মনে করো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে হয় যারা হয়তো পেশার ক্ষেত্রে বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে অনেক সাংবাদিকদের ক্ষেত্রে যাদের হয়তো বাইরে থাকতে হয় সেটা হয়, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। অনেক সময় আমার বাড়ি যেহেতু দিনহাটায় সবসময় থাকা হয় না। কোনো সময় কাজের ক্ষেত্রে আলিপুরদুয়ার চলে যাই, কোচবিহার চলে যাই, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় ছুটে কাজ করতে হয়। প্রচুর জায়গায় স্টাফ রয়েছে, তবু আমি নিজে নিজে গিয়ে কাজ করাটা পছন্দ করি, যাই, পৌঁছাই, দৌড়াই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বাবা না থাকার ক্ষেত্রে মাকে থাকতে হয়। একা নয়, যেহেতু বোনও থাকে, ভাই রয়েছে জলপাইগুড়িতে, সেক্ষেত্রে যোগাযোগটা থাকে। তো সেক্ষেত্রে হয়তো একটু দূরে থাকতে হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। তোমার ফ্যামিলি সম্পর্কে একটু বলো। ফ্যামিলিতে মা রয়েছে, হুম। আর পাশেই মাসির বাড়ি। তো সেখান থেকে মাসির মেয়ে সে বাড়িতে থাকে। পাশাপাশি প্রচুর বাড়ি রয়েছে এবং প্রত্যেকে আমার একদম একের আত্মীয়ের মতো। বাড়িটায় আমার আমার বাড়িটা সাহেবগঞ্জ বর্ডার এলাকা, পাশেই বাংলাদেশ বর্ডার। বিরাট একটু ব্লক, এবং এই ব্লকের যে প্রাণ কেন্দ্র যেটাকে বলে সাহেবগঞ্জ, পাশেই ব্লক অফিস, সেখানে আমার বাড়ি। পোস্ট অফিসের পাশেই বাড়ি। বাবা নেই, বাবা 4 বছর হয়েছে গত হয়েছে। বাবা সম্পর্কে বললামই, বাবা রিনাউন্ড টিচার ছিল একজন। ভাই জলপাইগুড়ি থাকে, ভাই লন্ডনে পড়ছে। মা গানের টিচার। মানে পুরোটা সাংস্কৃতিক পরিবার। সাংস্কৃতিক পরিবার। এই সাংস্কৃতিক পরিবার থেকে এই পেশায় কেমন করে? লেখালেখি ভালো লাগতো সেখান থেকে। আর লেখালেখির সঙ্গে তো যোগসূত্র রয়েছে সাংবাদিকতা। সেখান থেকে পত্রপত্রিকা লেখালেখি, তারপর সোশ্যাল মিডিয়া যখন যুগ চলে এলো, তখন এখান থেকে একদম ট্রান্সফার হয়ে একদম এই পেজ পেজ থেকে উত্তর সংবাদ। তুমি তো আহ, গান বাজনার সাথে জড়িত ছিলে। ছোটবেলায় গান করতাম, গানের প্রতি শখ ছিল। আর তবলাটা বাজানো খুব পছন্দ করতাম। তো তবলাটা মাঝে মাঝে বাজানো হয় বাড়িতে থাকলে। অনেক সময় মা হয়তো জোর করে নিয়ে বসে আমার সঙ্গে একটু তবলা সঙ্গ দেয়, বা হয়তো কোনো সময় এমনও, এটা আমাকে বলি, অনেক সময় সাংবাদিকতা করতে গিয়ে এমন হয়েছে, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার। আমি একটা অনুষ্ঠানে কভারেজ করতে গিয়েছিলাম, যেটা আলিপুরদুয়ারে। 3 বন্ধু মিলে একটা অনুষ্ঠানে কভারেজ করতে গিয়েছিলাম। তো সেখানে ছবি তুলছি, যে গান করবে উদ্বোধনী সঙ্গীত, তবলা ম্যান নেই, মানে তবলচি নেই। তো পাশের থেকে যে বন্ধু, ও বললো যে একজন আছে তবলচি। ও আমাকে তুলে দিল স্টেজে, ও আমার ক্যামেরাটা ও নিল,
আমি তবলা বাজালাম, সবাই হাততালি দিল, কর্তৃপক্ষ হাততালি দিল। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এরকম অনেক জায়গায় হয়েছে, হয়তো কাজ করতে গিয়ে নিজে তবলা বাজিয়ে দিয়েছি। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম একবার দুবার না, অনেকবার হয়েছে। এবার তোমার এই মানে পেশায় থাকতে থাকতে সবগুলোকে তাহলে ছেড়ে দিতে হয়েছিল, ম্যাক্সিমাম সবগুলো। একটা শখ ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। তুমি দেখো, যে কোনো একটা কিছু করলে তুমি একসঙ্গে তুমি 10টা হাত চালাতে পারবে না। তোমাকে যে কোনো একটা দিকে ফোকাস করতে হবে। তুমি যদি চাও যে আমি ফটোগ্রাফি করব, আমি একসঙ্গে আমি মনে করো বাইক রাইডিং করব, বা আমি একসঙ্গে হয়তো প্রাইভেট টিউশন করব, তুমি সমস্তটা একদিকে চালাতে পারবে না। যেহেতু আমি সাংবাদিকতা সূত্রে কাজ শুরু করেছিলাম, তো আস্তে আস্তে আমাকে সাংবাদিকতা এই জবটা শুরু হয়েছিল। একসময় টিউশনে পড়াতাম, সেটাও বাদ দিতে হয়েছিল। একসময় ছবি আঁকাও শেখাতাম, সেটা বাদ দিতে হয়েছে। আর ওই তবলা, গান করা তো অনেকদিন আগে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর তবলা ওই হঠাৎ হঠাৎ সময় পেলে হয় আর কি। লেখালেখিটাই থেকে গেছে, লেখালেখিতেই থেকে গেছে, কলমটাই হাতে আছে। কলমটাই হাতে আছে, লোগোটাই হাতে আছে, উত্তরের সংবাদ সঙ্গে আছে। তো এই কলমটা কি আজকের দিনে স্বাধীন? শুধু আমি পার্সোনাল তোমাকে জিজ্ঞাসা করছি না, সব সাংবাদিকের। কলমটা স্বাধীন হওয়া প্রয়োজন। আমি যখন লিখবো একটা মানুষের হয়ে, আমি যখন একটা সমাজের হয়ে লিখবো, আলিপুরদুয়ারে এই জায়গায় একটা সমস্যা, আমাকে সমাজের মানুষের হয়ে লিখতে হবে। কি লিখতে হবে? একটা মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে বেহাল রাস্তায় চলাচল করছে, এই বেহাল রাস্তায় চলাচল করছে, কেন রাস্তাটা হচ্ছে না? রাস্তাটা তো স্যাংশন হচ্ছে, জায়গাটা উধাও হয়ে যাচ্ছে। শাসকের চোখকে উপেক্ষা করে আমাকে সেই লেখাটা লিখতে হবে। আমি লিখতে পারলাম না, আমি ব্যর্থ। আমাকে লিখতে হবে, আমি সাংবাদিক, আমাকে লিখতে হবে। এই স্বাধীন সত্তাটা হারিয়ে যায়নি বলবো না, কিন্তু লেখাটা উচিত। সরকারের বিপরীতে খবর করাটা আজকের দিনে কতটা মনে হয় ঝুঁকিপূর্ণ? এটা দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ। নতুন সরকার এসছে, আমি এখনো আমরা সেভাবে বলতে পারবো না। নতুন সরকার যাদের সেট আপ তৈরি হবে, তারা কাজ শুরু করবে। আর কাজ করলে ভুল হবেই, বা হয়তো কম বেশি হবে, সেক্ষেত্রে তখন আমরা সেভাবে লেখালেখি শুরু করব। এবং যেখানে যে সরকারই হোক না কেন, নতুন সরকার আসুক বা পুরনো সরকারের ক্ষেত্রে আমরা কিন্তু লেখালেখি প্রচুর করেছি। নতুন সরকারের ক্ষেত্রেও ভালো করলে অবশ্যই আমরা ভালো লিখবো, খারাপ লিখলে খারাপ করলে আমার খারাপ লিখবো। যেখানে মানুষের সমস্যা হচ্ছে, যেখানে হয়তো একটা কোনো কাজের ক্ষেত্রে বা যত একটা কোনো স্কিমের ক্ষেত্রে মানুষ সমস্যায় পড়ছে, যেই সমস্যাই হোক না কেন, সমস্যাটা তুলে ধরা আমাদের কাজ। হয়তো লিঙ্ক নেই, হয়তো মানুষ হয়রানি হচ্ছে, লম্বা লাইনে দাঁড়াচ্ছে, বা হয়তো যে কোনো ধরনের সমস্যা, সে মানুষের যখন সমস্যা হবে আমরা কিন্তু ক্যামেরা নিয়ে ছুটে যাবো। সেক্ষেত্রে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের সেই জায়গায় মানুষের হয়ে কলম ধরা, কেউ মানুষের হয়ে ক্যামেরা ধরা, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, যেটা আমি বারবার বলছি, এটা আমাদেরকে করতেই হবে। যে শাসক থাকুক না কেন, আমাদেরকে তাদের বিরুদ্ধে কিন্তু লিখতে হবে, যখন তারা হয়তো ভুলে যাবে যে সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যাচ্ছে। মডার্ন কোড অফ কন্ডাক্ট এটা যখন লাগু থাকে, তখন একটা রিপোর্টারের বা একটা নিউজ চ্যানেলের দায়বদ্ধতা কি কি, বা কি কি জিনিস করতে পারে, কি কি জিনিস করতে পারে না? অনেক অনেক, এটা তো আমি এখানে বলে শেষ করতে পারবো না, প্রচুর আছে। এটা বেসিক বেসিক। এটা একটা মনে করো প্রচুর তালিকা রয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট মানে হয়তো ওই সময়টার ক্ষেত্রে তোমাকে অনেক সেন্সিটিভ ভাবে কাজ করতে হবে, তোমাকে অনেক নিয়ম মেনে কাজ করতে হবে, সবসময় নিয়ম মেনে কাজ করতে হয়। তো ওই সময় নিয়মগুলো এই বেশি করে লাগু হয়। সম্পর্কটার মানে এই টপিকটা বা এই ওয়ার্ডটাকে যদি তুমি আরেকটু ডিসক্রাইব করে বলো সাধারণ জনগণের জন্য, হুম। মানে এটা কখন লাগু হয়, কেন লাগু হয়? মডেল কোড অফ কন্ডাক্টটা লাগু হয় হলো মেইনলি নির্বাচন কমিশন এটাকে লাগু করে। এটা রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রের তরফ থেকে যখন নির্বাচনগুলো ঘোষণা হয়, তখন সেটা পঞ্চায়েত লেভেলে হোক, পৌরসভা লেভেলে হোক, বা রাজ্যের নির্বাচন, কেন্দ্রের নির্বাচন হোক, সেই সময় এটা লাগু হয়। তখন কিছু বিধিনিষেধ থাকে খবর পড়ার ক্ষেত্রে, কিংবা এটা কিন্তু পলিটিক্যাল পার্সনদের উপর বিধিনিষেধ থাকে, যে মাইকে যখন দেখবে, তুমি দেখবে যখন এই পলিটিক্যাল সময়গুলো চলে, এই নির্বাচনী সময়গুলো দেখবে, নির্বাচন কমিশনের তরফে একজন ওই ক্যামেরা নিয়ে সব সময় যে কোনো, যেখানে প্রোগ্রাম হচ্ছে, র্যালি হচ্ছে, কোথাও একটা টক শো হচ্ছে, প্রত্যেক জায়গায় কিন্তু ক্যামেরা নিয়ে রেডি থাকে। তখন কেউ হয়তো কোনো একটা বিস্ফোরক মন্তব্য করে দিল, যেটা হয়তো করা উচিত নয়, যে মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে অনেক কিছু লেখা রয়েছে, যেখানে কোনো কথাটা, কোনো ওয়ার্ড, উস্কানিমূলক বক্তব্য, বা ধরো হয়তো এমন কোনো কথা যেটা হয়তো জাতিগত হিংসা ছড়াতে পারে, এই ধরনের কিছু সে হয়তো বলে ফেললো, তার বিরুদ্ধে কিন্তু তখন ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে সাংবাদিকদের উপরেও কিছু মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে। কোনো কোনো খবর, একটা খবর হলো, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হলো, অভিযোগকে যাচাই করে আমাকে করতে হবে, এবং যাচাইয়ের ক্ষেত্রে দুই পক্ষের বক্তব্য। আমি যখন কোনো খবর করছি, এক পক্ষ অভিযোগ করছে, অভিযোগ করতে আমি খবরটা করে দিলাম, সেটা খবর নয়। আমাকে দুই পক্ষের বক্তব্য নিয়ে খবরটাকে পরিবেশন করতে হবে।
এরকম অনেক নিয়ম রয়েছে, অনেক মডেল কন্টেন্ট। তোমার আজকের ডেটে দ্বারা কি মনে হয়, আজকের ডেটে কি খবর করা খুব ইজি? খুব টাফ। সোশ্যাল মিডিয়া হওয়াতে আমি এটা এই মুহূর্তে বলবো, সোশ্যাল মিডিয়া হওয়ার ক্ষেত্রে খবর করার ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সতর্ক হওয়া প্রয়োজন, প্রচুর সতর্ক হওয়া প্রয়োজন। এই যারা মানে ভুয়ো খবরগুলো ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এটা আমি আগেই বললাম, সেটা তো সাংবাদিকদের প্রশিক্ষণ হওয়াটা খুব দরকার। এক, সরকারের তরফেও বিধিনিষেধ আনা প্রয়োজন, এবং যারা মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং রয়েছে তাদের তরফেও আশা করি আগামী দিনে আরো বিভিন্ন রকম বিধিনিষেধ তৈরি হবে, যাতে সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছে দিক। সেটা যে ধরনের খবর হোক না কেন, সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছাক, ভুয়ো খবর যেন না ছড়ায়, যে খবরে বিভ্রান্তি তৈরি হয়। এবং ফেসবুকের তরফেও, যেহেতু যেহেতু ফেসবুকে রান করছে, ফেসবুকে নিউজ পোর্টাল গুলো রয়েছে, কিংবা ইনস্টাগ্রামে রয়েছে, ইউটিউবে রয়েছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এই খবরের যাচাই ক্ষেত্রে তারা তো অনেক কিছু বুঝতে পারে, তাদের অ্যালগরিদম রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো অনেক কিছু কোথাও না কোথাও এটা খুব ইজি হয়ে গেছে না এক্সেসটা, যে যে কেউ আজকে যদি আমি ইচ্ছা করি, আমি কালকের ডেটে একটা নিজস্ব পেজ খুলে আমি ভিউজ এর জন্য কিন্তু খবর দেখাতে পারি। এবার সেটাতে তৈরি করাটা খুব ইজি, তবে এটা হওয়া উচিত নয়। তোমাকে সাংবাদিকতাটা শিখে করতে হবে, সাংবাদিকতা তোমাকে জানতে হবে, সাংবাদিকতা অনেক আমি জানার সেই বিষয়। মানে এটাতে আসছি, মানে এটা যে কোনো কারোর জন্য আজকে, মানে যে কোনো কেউ, মানে আজকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকারত্বের সংখ্যা অনেক, বেকারত্বের জ্বালাও অনেক। সেই বেকারত্বের জ্বালায় যদি কেউ আজকে এই কাজটা করে, যে আমি আমার ফেসবুক সবাই করছি, ফেসবুক এতক্ষণ রিল দেখছি, তার থেকে একটু আশেপাশে ঘুরতেছি, বা কোনো একটা অন্য নিউজ চ্যানেলে কোনোটা ডাউনলোড করে সেটাকে আমি রিপোস্ট করে দিচ্ছি, বা অন্যরকম কিছু করছি ডিফারেন্ট ওয়েতে, যে নিজের একটা চ্যানেল খুলে দিলাম আমি উইদাউট প্রপার নলেজ। সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক এটা, এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। এটা কি হচ্ছে না? হচ্ছে, তাই আমরাও তো এটার শিকার হয় অনেক সময়, এটারই তো সংখ্যা বেশি, অধিকাংশ ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এটারই তো সংখ্যা বেশি আজকের দিনে। অনেক ক্ষেত্রে হচ্ছে, বেশি বলবো না, কেউ কেউ হয়তো করে ফেলছে এটা, অনেক ক্ষেত্রে না জেনে করে ফেলছে। সঠিক খবর আর ভুয়ো খবর আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে কোনটার সংখ্যা বেশি? ভুয়ো খবর অনেক সময় আমার চোখে পড়ে যে হয়তো খবরটাকে বিকৃত করে করা হয়েছে, এটা তারা হয়তো ভিউজ এর জন্য করছে, কিন্তু সেক্ষেত্রে বললাম জনগণের ক্ষেত্রে সেটা প্রভাব পড়ছে। কিন্তু সঠিক খবরটাও যে হয় না বা হয়তো কমে গেছে বলা, এটা বলা ভুল। সঠিক খবর হয়, সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে ভুয়ো খবরটা চোখে একটু বেশি পড়ে যায়, বা হয়তো অনেক তুলনামূলক আলোচনা করে। তবে এক্ষেত্রে ফেসবুকের যেমন দায়িত্ব নেওয়া উচিত, যে কর্তৃপক্ষ যারা এটাকে প্ল্যাটফর্মটাকে রান করছে, এবং সরকারের তরফেও এই সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করছে তাদের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আনা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। মানে উত্তরের সংবাদকে তুমি কোন জায়গায় দেখতে চাও আগামীতে? উত্তরের সংবাদ যেভাবে মানুষের মনে মনে পৌঁছে গেছে আমি মনে করি, এবং প্রতিটি মানুষ উত্তরবঙ্গের একেবারে জেলায় ধরে ধরে প্রত্যেকটি জেলায় মানুষ যেভাবে ফলো করে, আমি চাই আগামী দিনে উত্তরের সংবাদ আরো বড় জায়গায় শুধু পৌঁছে যাক না, একেবারে উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গেও পৌঁছে যাক, প্রত্যেকটি মানুষ যাতে উত্তরের সংবাদ ফলো করে, এবং উত্তরের সংবাদ মানুষের মুখ হয়ে উঠুক, প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ আরো বেশি করে উত্তর সংবাদ দেখুক, এবং মানুষের বার্তা, মানুষের কথা তুলে ধরুক, এটাই আমি চাই। মানুষের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তো অনেক জায়গায় তোমার ট্রাভেল করতে লাগে, এই সম্পর্কে যদি কিছু বলো। হ্যাঁ, আমাকে এটা বলতে পারো যে আমি ছুটে ছুটে বেড়াই, দেখো আমি বাইক নিয়ে ছুটে বেড়াই বেশিরভাগ। এই একটা বাইক নিয়ে একেবারে দিনহাটা থেকে কোনো সময় ছুটে গেলাম মাথাভাঙা, কখনো ছুটে গেলাম বক্সা, ডুয়ার্স, জয়ন্তী, কখনো জলদাপাড়া, আলিপুরদুয়ার, ফালাকাটা, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। এতে ঘোরাটাও আমার একটা ছোটবেলার থেকে খুব ঘুরতে ভালো লাগে। তো এই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মানে রদ দেখা কলা গাছে দূরেই হয়ে যায়, কাজটাও হয়ে যায়, ঘোরাও হয়ে যায়। হয়তো কাজ করতে গেলাম বক্সায় একটা খবর তুলতে, বিশেষ খবর তুলতে, হয়তো রাত্রি হয়ে গেল, আসা হলো না, থেকে গেলাম। বা হয়তো একদিন ঘুরতেই গেলাম সত্যি, হয়তো কোথাও ঘুরতে গেলাম, চলে গেলাম জলদাপাড়া, সত্যি ঘুরতে গিয়ে পরের দিন একটা খবর হয়ে গেল। তো কাজের ক্ষেত্রেও ঘোরাটা হয়ে যায়, এবং ঘোরার ক্ষেত্রেও কাজটা হয়ে যায়, দুটোই হয়ে যায়, রদ দেখার সাথে কলা কলা বেচা দুটোই হয়ে যায়। দাদা আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেক কোম্পানির অ্যাড তোমার প্ল্যাটফর্মে চলে, তোমার এই উত্তর সংবাদ কটা প্ল্যাটফর্মে আছে? উত্তরের সংবাদ এর মধ্যে 4টা প্ল্যাটফর্মে রান করছে। ফেসবুক, ফেসবুকে আছে উত্তরের সংবাদ, যেটার ফলোয়ার্স এই মুহূর্তে 7 লক্ষ পেরিয়ে গেছে, 7,50,000-এর বেশি। ইনস্টাগ্রামে চলছে, ইনস্টাগ্রামে প্রায় 15,000-এর বেশি ফলোয়ার্স আছে।
এবং ইউটিউবে রয়েছে, ইউটিউবে প্রায় 16,000-এর বেশি রয়েছে ফলোয়ার্স, ওয়েবসাইট রান করছি। তো 4টা প্ল্যাটফর্মে এই মুহূর্তে উত্তর সংবাদ রান করছে। সামাজিক দায়বদ্ধতা তো একজন প্রেসের অনেকটাই। তো সমাজকে তুমি ফিরিয়ে কি দাও? সমাজকে আমি একটাই ফিরিয়ে দিই যে আমি চেষ্টা করি সমাজকে একটা বার্তা দেওয়ার, যেটা আমি দীর্ঘদিন থেকে করে আসার চেষ্টা করছি। আমি সাংবাদিকতা করার পাশাপাশি সমাজ সেবাটা করতে বেশি ভালোবাসি। সমাজ সেবা বলতে ওই শুধুমাত্র সারাদিন ধরে সমাজ সেবা করা ওরকম বিষয় নেই। যখন সময় পাই তখন করি। সেটা হলো আমার প্রতি বছর জন্মদিনে আমি রক্তদান শিবির করি। রক্তদান শিবির করার একটাই অর্থ যে রক্তদান শিবির শুধু ওই ক্লাবে কিংবা কোনো সংগঠনে একটা বিশেষ রক্তদান শিবির হলো আমরা 50 জন গিয়ে রক্ত দিলাম, 100 জন রক্ত দিলাম, সেটা নয়। প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অনুষ্ঠানে, এটা বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক বা বিশেষ কোনো একটা অনুষ্ঠান হোক, তাতে যদি আমরা রক্তদান করি, ছোট ছোট কাজ যখন একসঙ্গে মিলিত হয় তখন কিন্তু বড় কাজ হয়ে যায়। তাই প্রত্যেকে যদি আমরা এই আমাদের বিশেষ অনুষ্ঠানে যে রক্তদান শিবিরের আয়োজন করি, তাহলে সেটা কিন্তু রক্তের সংকট অনেকটাই মেটায়। আমরা জানি যে এই যে গরমের সময় প্রচুর রক্ত সংকট দেখি, তুমি ব্লাড ব্যাংকে যাও, দেখবে হয়তো একটা কমন রক্তগুলো মেলে না। অনেক সময় দেখো যে পজিটিভ বা একদম সাধারণ যেগুলো রক্ত খুব মানে হয়তো রেয়ার নয়, মানে অ্যাভেলেবেল হওয়া উচিত, সেগুলো তুমি পাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের মনে করো উদ্যোগগুলো নেই, যে হয়তো তুমি রক্তদান করলে, তোমার জন্মদিন রক্তদান করলে, তুমি হয়তো বন্ধুদের নিয়ে তোমার জন্মদিনে 2, 4, 5 হাজার টাকা তুমি খরচা করলে, সেটা করতেই পারো, তোমার একটা দিন অবশ্যই করবে। কিন্তু সেক্ষেত্রে তুমি মনে করো একটা ছোট্ট আয়োজন করলে, যেখানে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে একটা সুন্দর সময়ও কাটলো, সুন্দর তোমাকে সমাজের প্রতি একটা সুন্দর বার্তা হয়ে গেল। সেক্ষেত্রে তুমি 5 থেকে 10 লক্ষ তুমি বৃক্ষ দান করলে, মানে চারা গাছ দান করলে, সেই চারা গাছটা আগামী দিনে বড় হয়ে গেল, সমাজের প্রতি তোমার এটাই বার্তা। তো দীর্ঘদিন থেকে এটা করার চেষ্টা করি, মোটামুটি ধারাবাহিক কয়েক বছর থেকে করছি এবং এটাই আমি করে আসি জন্মদিনে। এছাড়াও বিভিন্ন সময় যখন মুমূর্ষু রোগীর দরকার হয় তখন হয়তো ছুটে গিয়ে কখনো কোচবিহারে, কখনো ওই যে দিনহাটা থেকে আলিপুরদুয়ারে এসে রক্ত দিয়েছি, কখনো দিনহাটাতে রক্ত দিয়েছি। এইভাবেই করার চেষ্টা করি। এটাই সমাজকে আমার বার্তা, যে শুধুমাত্র যে যেই পেশার সঙ্গে থাকুক না কেন, সমাজকে সামাজিক ভাবে যদি চায়, শুধুমাত্র একজন অসহায় মানুষকে আমি সাহায্য করলাম, সেটাই সমাজ সেবা নয়। সমাজ সেবা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার তাকে দেওয়া এবং প্রত্যেকটা মানুষ যেন আগামী দিনে বাঁচতে পারে, তার জন্য আমি এদের মতো করে চেষ্টা করি। যেহেতু তুমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিলং করো, তো তোমার কাছে একটা ডিরেক্ট কোশ্চেন করি আমি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আজকের দিনে কতটা বেশি খুব গুরুত্বপূর্ণ? প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং আজকের দিনে খুবই প্রয়োজন। তুমি তোমার একটা প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেবে, কিভাবে পৌঁছে দেবে? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তুমি খুব সহজেই হুম। বিভিন্ন পেজ, যাদের রিচ রয়েছে সেই রিচের মাধ্যমে তুমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবে খুব সহজেই, অল্প অল্প সময়ের মধ্যেই। হয়তো তুমি একটা পোস্টার তৈরি করবে, তুমি হয়তো ফ্লেক্স তৈরি করবে, সেটা একটা মানুষের চোখে পড়বে কি পড়বে না, কিন্তু একটা তুমি যখন খবরের মধ্যে অ্যাড চলবে বা খবরে অ্যাড রান করবে, এটা মানুষ, আমরা যেমন টিভিতে হয়তো বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখি, বারবার দেখতে 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 সেগুলো আমাদের হয়তো আমাদের মস্তিষ্কে বিল্ড করে। হ্যাঁ বিল্ড করে। তো সেরকমই তুমি যখন একটা চ্যানেলে অ্যাড রান করাচ্ছ বা তুমি একটা চ্যানেলে অ্যাড দিচ্ছ, তখন জিনিসটা বারবার তোমার একটা নির্দিষ্ট দর্শক রয়েছে যারা তোমার খবর প্রতিদিন প্রতিদিন মুহূর্তে দেখে, সেটা তোমার মনে করো সেটা তোমার প্রভাব পড়বে। এবং বিভিন্ন চ্যানেলে তুমি অ্যাড দিলে, বিভিন্ন জায়গায় আমার এই চ্যানেল বা নিউজ পোর্টাল বাদ দিয়ে তোমার মতে আর কি কি ওয়ে আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য? ডিজিটাল মার্কেটিং এ এই চ্যানেলটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া অনেকে এখন বুস্ট করে, ফেসবুকে তো বুস্টের অপশন রয়েছে, বুস্টের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তোমাকে তো সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে ব্যবহার করার জন্য, তুমি আর সঠিকভাবে ব্যবহার করবে, খারাপভাবে ব্যবহার করবে, তোমার উপর ডিপেন্ড করবে। সঠিকভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাবে, খারাপভাবে ব্যবহার করবে তুমি সাময়িক মানুষের কাছে পৌঁছাবে, পরবর্তীতে তুমি হয়তো নিচু হয়ে যাবে। আমাদের এই পডকাস্টে এটা প্রায় আমরা শেষ লগ্নে চলে এসেছি। আমাদের অডিয়েন্সের জন্য তোমার একটা শেষ বার্তা। বার্তা একটাই, যে সৎভাবে কাজ করতে হবে। জীবনে কিছু পেতে গেলে শর্টকাট রাস্তা যারা বেছে নেয়, তারা হয়তো সাময়িক হয়তো এগিয়ে যেতে পারে, কিন্তু একটা জায়গায় তাকে কিন্তু আটকে যেতে হবে। তুমি যখন আমরা যখন ছোটবেলায় বই পড়তাম, দেখবে তুমি শিক্ষকদের থেকে এটা হয়তো তুমি বা আমরা প্রত্যেকেই শুনেছি যে খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়তে হয়, প্রত্যেকটা লাইন কিন্তু পড়তে হয়, যাতে পরীক্ষার সময় মিস হয় না। এবার যারা হয়তো টপার হয়, আমরা যে দেখি যে যারা টপার হয়, যারা হয়তো টপ র্যাঙ্ক করে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তারা সময় দেয়।
সারাক্ষণ বই ধরে বসে থাকে এমন কোনো বিষয় নেই। মানে বইয়ের প্রত্যেকটা পাতা থেকে শুরু করে প্রত্যেকটা লাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তাই তুমি যে পেশাতেই কাজ করো না কেন, তুমি যে যে লাইনেই কাজ করো না কেন, তোমাকে সেটাতে কিন্তু একটা নির্দিষ্ট তোমার জ্ঞান অর্জনটা করতে হবে। তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে, সৎ পথে কাজ করতে হবে এবং সময়কে অপব্যবহার করা যাবে না। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তুমি সময়কে সময় দেবে, তাহলে সময় তোমাকে সময় দেবে। একদম। থ্যাংক ইউ।